হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে। আচ্ছা, আজকে আমাদের নবনূর পডকাস্টের ৫৮ তম এপিসোড। ৫৮। হ্যাঁ, ৫৮ তম এপিসোড এবং আজকে আমাদের গেস্ট সালদিন ইয়োগী ভাইয়া। আমরা ভাইয়ার কাছ থেকে তার পরিচয়টা জানবো। আমি সালদিন ইয়োগী ইয়োগা নিয়ে কাজ করছি। ইয়োগা নিয়ে সেই ছোটবেলা থেকে কাজ করছি। তো বাংলাদেশে ইয়োগাকে প্রচলন করবার জন্য একটু চেষ্টা করছি। যারা ইয়োগা করে বা স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা মোটামুটি আমাকে জানবে। এই তো। আচ্ছা, এছাড়া আপনার ইয়োগা নিয়ে যদি কোনো অর্জন থাকে বা আপনি সেটাও বলতে পারেন। এটা বলা যায়, কিন্তু নিজের কথা মাঝে মধ্যে নিজে বলতে একটু কেমন লাগে। তারপরেও যেটা বলতে পারি সেটা হলো, এটা সুন্দর প্রশ্ন। তো আমি আসলে ইয়োগাটা হলো মানে খুব ছোটবেলা থেকে চর্চা করি। হ্যাঁ। তো আমি ছোটবেলা পড়াশোনা করেছি ইস্পানি পাবলিক স্কুল কলেজ, কুমিল্লা আচ্ছা। ক্যান্টনমেন্ট। আচ্ছা। মানে একদম সেই ছোটবেলা থেকে আমরা হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে হলো কি আমাদের একটা মানে এটা আর্মিদের স্কুল, তো নিয়মই হলো সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ বা এটার সাথে। তো তখন থেকে অভ্যাসটা হবার ফলে এই ডিসিপ্লিন, ইয়োগা এবং আপনার এক্সারসাইজ সেটা জীবনের সাথে চলে আসছে। তো আচ্ছা। আমি যখন পড়াশোনা করছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করছি, তো ওই পড়াশোনা করাকালীন সময়ে আমি ইউনিভার্সিটি যখন পড়ি আপনার 2004-03 ব্যাচে, তখন কিন্তু আমি একদম ফুল প্রফেশন ইয়োগাকে আমি আপনার কাজ করছি। আমি পড়াশোনার পাশাপাশি ঢাকাতে বিভিন্ন জিমে আমি তখন কাজ করেছি, ইয়োগা রুটিন রেখেছি, ইয়োগা করেছি। তারপর প্রাইভেট আমার ক্লায়েন্ট ছিল, খুব মানে আপার লেভেলের প্রাইভেট ক্লায়েন্ট ছিল সেই সময়। তো ইয়োগাটা একটা আমাদের দেশের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ, খুবই চ্যালেঞ্জ। আপনি বলতে পারেন মানে একটু মানে মানে বিষয়টা খুব সহজে আলোচনা করি। আপনি দেখবেন হেলথ হলো এমন একটা বিষয়, সমগ্র পৃথিবীতে আপনি দেখবেন ইউরোপ, আমেরিকা, কোথাও আপনি কোনো মানুষকে মানে কন্টিনিউ হেলথের সাথে লেগে থাকা এটা খুব ডিফিকাল্ট। আমি আমার জীবনের এক্সপেরিয়েন্সে আমি দেখেছি, আমি ধরেন জিমই করি, মানে ঢাকাতেই মানে একদম জিম করি 98 থেকে। আর বাসায় তো ছোটবেলা থেকে সেই আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। আমি সেই সময় থেকে যাদেরকে দেখেছি, আমি আমার জীবনের এক্সপেরিয়েন্স এখানে দেখেছি, মানুষজন কিছুদিনের জন্য আসে মনে করে একটা ভালো হেলথ হবে, ধরেন 1 মাস 2 মাস 3 মাস, তারপর আর কাউকে দেখি না। আবার আপনি বাহিরেও যখন দেখবেন, উন্নত বিশ্বগুলোতে দেখবেন যারা খুব প্রফেশনাল হেলথ নিয়ে কাজ করে তারাও কিন্তু কন্টিনিউ করে না। তারা দেখা যায় বছরে 1-2 মাস 3 মাস 4 মাস বা এরকম একটা সময়। তো আমাদের দেশে সেই প্রেক্ষিতে ধরেন আপনার এমন একটা অবস্থা, ইয়োগা এত চ্যালেঞ্জিং, ইয়োগা যে একটা বিষয় আছে যে বিষয়টি মানুষ বুঝে না। বেশিরভাগ মানুষজন মনে করে কিছু আসন করলে ধরেন এটাই ইয়োগা, কিন্তু আসলে এটা ইয়োগা না। ইয়োগা হলো যোগ। আজকে আমরা অহংকার করে বলতে পারি, তো আমি সেজন্য জানি এটার কথা বলছিলাম। আমি 2004-03 থেকে শুরু করি প্রফেশনাল ইয়োগা শেখানো। 2012 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি দেশের বাইরে প্রচুর ইয়োগা শিখিয়েছি। তো আমি ফরেনারদের সাথে কাজ করতে গিয়ে, এখন আমার প্রচুর ফরেনার্স ক্লায়েন্ট আছে, এদের সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে এরা ইয়োগাটাকে কিভাবে সম্মান করে, সেই সম্মানটা কিন্তু আমরা করি না। আসলে ইয়োগার বেসিকটাই মেইনটাই হলো স্পিরিচুয়াল হেলথ, তার একটু নিচের লেভেলে হলো মেন্টাল হেলথ, আর অনেক নিচে হলো আপনার ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ আসলে খুব একটা বেশি মানে আপনার ফোকাস আমরা করি না। ধরুন আমি আপনার সাথে আমাদের সাথে এখানে আমরা কথা বলছি, তাই না? তো ফিজিক্যাল ডাইমেনশন হলো আমাদের চোখ বা আমাদের এই যে কান চোখ না, চোখ আছে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি আত্মিক কানেকশন আপনার সাথে না করতে পারি, রাইট, আপনি যে কথাটা বলেছেন সেটা যদি আমি ভিতরে ধারণ না করতে পারি, আত্মিক কানেকশন, ভাইব্রেশন যে কানেকশন সেটা যদি না হয়, ফিজিক্যাল কানেকশনটা কিন্তু 24 আওয়ার্স বা সায়েন্স বলে এখন 72 আওয়ার্স, তারপরে আর কিন্তু থাকে না। আমাদের সমগ্র জীবনে যে প্রবলেমটা দেখা দেয়, আমরা দেখি চোখ দিয়ে, বলি মুখ দিয়ে, শুনি কান দিয়ে, কিন্তু আমি বলি চোখ দিয়ে না মন দিয়ে দেখো, কান দিয়ে না মন দিয়ে শুনো, হ্যাঁ মুখ দিয়ে না মন দিয়ে বলো, তবে তুমি মানুষ হবে। তো মানুষ হওয়ার জন্য এই মনকে যে যোগ করা সেটাই হলো ইয়োগা। ইয়োগা হলো চিত্ত বৃত্তি নিরোধা, মানে মন একটা পিওর একটা 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 পিওর ফরম্যাট আছে চিত্ত।
তো চিত্তের মধ্যে যখন বৃত্তিগুলো থাকে, বৃত্তিগুলো কি ধরেন আপনার যত ধরনের মানে আপনার ঢেউ, মানে মানে আপনার মানে অস্থিরতার যত কিছু, সেটা হলো বৃত্তি। এই বৃত্তিগুলোকে মন থেকে যখন কেটে ফেলা দেওয়া হবে, নিরোধ করে দেওয়া হবে, তখনই মনের একটা পিওর একটা ফরম্যাট তৈরি হয়। এই পিওর ফরম্যাটটা যখন মনের তৈরি হয়, তখন আপনি অটোমেটিকলি আপনার শরীরে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ। আপনি, এটাই হলো আমাদের প্রাকৃতিক অবস্থা। আচ্ছা। এই প্রাকৃতিক অবস্থাটার মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত না থাকতে পারি, না যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সব ধরনের আপনার মানে নেগেটিভ যে ভাইব্রেশন, এনার্জি, নেগেটিভ ফিলিংস প্রথম হয় মনে। কারণ মন তার প্রকৃত অবস্থাটা তো পায় না। প্রকৃত অবস্থাটাই হলো যোগ। হ্যাঁ, প্রকৃত অবস্থার মধ্যে মনের একটা, আচ্ছা ধরেন পানির একটা ক্যারেক্টার আছে H2, তাই না? একটা ফরম্যাট আছে। মনের একটা ফরম্যাট আছে। মনের যে ফরম্যাট, আমাদের টোটাল যে ফরম্যাট, এই ফরম্যাটটাই হলো ইয়োগা। মানে ইয়োগা হলো টোটাল আমাদের প্রকৃতিটা। পানির প্রকৃতিটা হলো H2O, ইয়োগাটা হলো আমাদের রিয়েল প্রকৃতিটা। তো এটাকে করবার জন্যই সব ধরনের সাধনা আছে। এই যে আসনগুলো হলো একটা সাধনা। এরকম আপনার অনেক ধরন আছে। একটা মানে ইয়োগার যে আমাদের ইস্টার্ন মানে আমাদের এই ভারত উপমহাদেশে কিন্তু আপনার 5, 7, 8, 10,000, 15,000 আগেরও নিদর্শন পাওয়া যায়। আপনি যদি নৃবিজ্ঞানদের, তাত্ত্বিকদের অনুসারে যে আপনার বই পাওয়া যায়, পাতাঞ্জলি ইয়োগা সূত্র বা পতঞ্জলি ইয়োগা সূত্র আমরা বলি, সেটাও 4,500 থেকে 5,000 বছর আগে। কিন্তু পতঞ্জলি মহর্ষি উনি কিন্তু এই সূত্রগুলো নিজে লিখেননি। সমাজে আমাদের এই ভারত উপমহাদেশে প্রচলিত যে ধারাটা ছিল, সেই ধারাটা থেকে উনি সংগ্রহ করে করে এগুলোকে সূত্র আকারে লিপিবদ্ধ করেছেন। তার মানে 1000 বছর আগে এটা প্রচলিত ছিল এই ইয়োগাটায়। আচ্ছা। তো ইয়োগাটা 4,500 বছর বললেন আপনি? হ্যাঁ, 4,500 বছর ওয়েস্টার্নরা বলে যে 4,500 বছর আগে ওনার এটাকে স্বীকৃতি দিচ্ছে, উনি যে লিখেছেন ফরম্যাটটা। কিন্তু এগুলো সমাজে প্রচলিত ছিল হাজার হাজার বছর, তারও আগ থেকে। হ্যাঁ, হ্যাঁ। তারও আগে থেকে। আচ্ছা, বাহ! এত কিছু তো জানতাম না। হ্যাঁ, কখনো ইয়োগার অরিজিন হিস্ট্রিটা কখনো জানা। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা মানুষ আছেন না, মানে আপনার প্রকৃতিটা কি? কে আপনার প্রকৃতিটা শেখাবে? আপনার প্রকৃতিটা আপনার মধ্যে আছে। দেখেন, আমি আপনাকে একটা বিষয় বলি, পানির প্রকৃতি কোথায়? পানির ভিতরে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে। বাতাসের প্রকৃতি বাতাসের মধ্যে, রাইট? আপনি ধরেন আগুনের প্রকৃতি তার আগুনের মধ্যে, রাইট? আপনি নদীর প্রকৃতি নদীর মধ্যে, সাগরের প্রকৃতি সাগরের মধ্যে, মাটির প্রকৃতি মাটির মধ্যে। তাহলে আমার প্রকৃতিটা কোথায়? আমার ভিতরে। আমি কি আমারই মধ্যে কখনোই ডুব দিয়েছি? আমি কি আমার মধ্যে সাধন করেছি? আমি আমার মধ্যে দেখেছি? আমি তো দেখিনি। তো সেই জন্য তো আমি মানুষ না। সেই জন্য আমার মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, যত ধরনের অপ্রকৃতি আছে, অশান্ত। আজকে একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন, আমি যখন আমার মধ্যে থাকি তখনই আমার মধ্যে শান্ত অবস্থা বিরাজ করে। এই শান্ত অবস্থাটা যখন শান্ত মন মানে আমার শান্ত প্রকৃতি যখন হবে, শান্ত মন, তাহলে শান্ত কি ভিতরে ভাইব্রেশন, এনার্জিটা শান্ত হবে, রাইট? চিন্তাটা শান্ত হবে, অ্যাকশনটা শান্ত হবে, রেজাল্ট শান্ত, হ্যাপিনেস। অশান্ত মন, অশান্ত চিন্তা, অশান্ত কর্ম, অশান্ত ফল। হ্যাঁ। তো ইয়োগাটাকে এভাবে খুব কম মানুষজন বুঝে। আমি বাহিরেও কাজ করে দেখেছি, লোকজন, বেশিরভাগ লোকজনই হলো কি আপনার ধরেন যারা ইয়োগা করে টিচার, তারা নিজেরাও ইয়োগা করে না, জানেন? এটা না খুব ব্যথা লাগে মনের মধ্যে। ধরেন আপনাকে আমি কিভাবে বলবো, একটা ইয়োগা যে করে সে কখনোই মিথ্যে বলবে না, সে কাউকে ঘৃণা করবে না, সে একটা প্রাণী মারবে না, সে কখনো কোনো ভায়োলেন্স করতে পারবে না। যদি কোনো ভায়োলেন্স করে সে কখনোই বলতে পারবে না আমি ইয়োগা করি। সে সূর্য যদি উঠে তারপর সে ঘুমাতে পারবে না, সূর্য অস্ত গেলে তারপর সে খেতে পারবে না। এগুলো হলো ইয়োগা। ইয়োগা হলো টোটাল একটা লাইফস্টাইল, রাইট? পতঞ্জলি সূত্র যেগুলো বলেছি সেখানে 8টা, এটাকে আবার অষ্টাঙ্গা ইয়োগা বলা হয়। 8টা আপনার লেম্ব বা 8টা হলো আপনার পতঙ্গ, মানে ইয়ে আছে, আমরা অঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আপনি বলতে পারেন। 8টা লেম্ব আছে, ইয়ামা, নিয়ামা, প্রাণায়ামা, আসানা, ধারণা, ধ্যানা, তারপর পাতাহারা, সামাধি, মানে এরকম 8টা আছে। তো ইয়ামাটা হলো আপনার
মানে সামাজিক ডিসিপ্লিন যেটা, হ্যাঁ সমাজের সব ডিসিপ্লিন গুলো, কোনো খারাপ কাজ করা যাবে না, কোনো ভায়োলেন্স করা যাবে না, হুম নিয়ামা হলো পার্সোনাল ডিসিপ্লিন। হুম তারপরে কিন্তু আপনাকে প্রাণায়ামা করতে হবে, তারপরে আসনা করতে হবে, হুম তারপরে হলো আসানার পরে হলো পাত্তাহারা, তারপরে ধারণা ধ্যানা, তারপরে হলো সমাধি। মানে এই স্তরগুলো একটা মানুষ যখন করে, সে তার নিজের প্রকৃতির মধ্যে তখন সে যেতে পারে। আর একটা হুম মানুষ যখন তার প্রকৃতির মধ্যে থাকে, তখন তার মধ্যে কোনো দুঃখ, ব্যথা, বেদনা, আপনার রোগ, এই বিষয়গুলো কোনোভাবেই তার মধ্যে থাকে না। হুম তো একটা সময়ে মানুষ মনে করতো যে এটা করতে গেলে মনে হয় সব ছেড়ে দিতে হবে, কিন্তু এটা না, এটা একেবারে ভুল ধারণা। যার ফলে হলো কি, সাধারণ মানুষ মনে করে ইয়োগা করলে হয়তো বা খুব স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। হ্যাঁ, হ্যাঁ ইয়োগা হ্যাঁ কিন্তু হলো আপনার হুম আপনার সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি, এটাকে হ্যাঁ আমরা আধ্যাত্মিক বিজ্ঞান বলি। হুম আধ্যাত্মিক মানে হলো কি, মেটাফিজিক্স, যেটা দেখা যায় না। ধরুন হুম আমাদের এখানে দুইটা হুম বিষয় আছে, একটা হলো সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। আচ্ছা, আপনি নিজে বলবেন আমাকে, এই যে আমরা হুম দেখছি, আমাদের ইন্দ্রিয় দিয়ে যা আমরা দেখি শুনি, আমরা এটাকে ইয়োগিক হুম ভাষায় বলি বিপারায়া, মিথ্যা। কিভাবে মিথ্যা আপনি আমাকে বলেন তো? আচ্ছা, আপনি যে, আপনাকে আমি দেখছি, আপনি আপনার এই ফরম্যাটটা, যেটা অদেখা যায়, আপনার আত্মাটা হলো দেখা যায় না, এটা ছাড়া যে দেখা যায় যে ফরম্যাটটা, এটাকে হুম 100 বছর বছর থাকবে? থাকবে না। না আমি আপনার ল্যাপটপটা থাকবে না, মানে যা দেখা যায় বস্তুগুলো, এগুলো সবগুলো মিথ্যা, এগুলো হ্যাঁ থাকবে না। হ্যাঁ রাইট? আমি আমার কতটুকুই বা এক্সপ্রেস করতে পারি আমার এই বাহ্যিক সেলফটা দিয়ে, এটা তো একটা ব্যাপার। রাইট। সো ওটা তো এই কখনো ট্রু বাহ্যিক হবে না। যে যা আমরা দেখি, এটাকে আমরা বলি, এই বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে যা আমরা দেখি, যা আমরা আহরণ করি, সবগুলো হলো মিথ্যা জ্ঞান, ইলিউশন, মরিচিকা। হুম হুম এই বাহ্যিক আমাদের যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র ভিতরে যখন আমরা যেতে পারি গভীর ভাবে, হুম তখন আমরা ইন্দ্রিয়র ভিতরে একদম গভীর ভাবে ইন্দ্রিয়ের বাইরে চলে যেতে পারি, তখন অতীন্দ্রিয় জ্ঞান হয় এটা। এই আচ্ছা অতীন্দ্রিয় জ্ঞানটাই হলো চিরন্তন সত্য, সেটা যেটা আদিতে ছিল, এখন আছে, কোটি বছর পরেও থাকবে। হুম এবং যুগ যুগ ধরে মুনি ঋষিরা এই সাধনাটাই করেছেন। এবং মানুষ যতদিন পর্যন্ত অতীন্দ্রিয় জ্ঞানটার সাথে সংযোগ না হতে পারে, ততদিন সে মিথ্যাই থাকে। যা দেখে মিথ্যে দেখে, যা দেখে ভুল দেখে, যা খায় ভুল, সবই ভুল, ভুলে ভরা ভুল, আমার জীবনটাই ভুল, সব ভুল। হ্যাঁ হ্যাঁ চিত্তে যদি কোনো শান্তি না থাকে বা আমি যদি নিজেকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি, তাহলে তো আমার সবই ভুল আসলে। রাইট। তো এই ধারণটা লালনটার পথই হলো যোগ। যোগ বলে কি, যে তুমি আসো, যোগ হ্যাঁ কিছু বলে না, যে তুমি তুমি তোমাকে চেনো, তুমি তোমার মধ্যে ডুব দাও, আমরা রাস্তাগুলো দেখিয়ে দিই। কি কি হুম রাস্তা? যেমন ইয়ামা আছে। ইয়ামা কি? হুম আপনাকে কোনো ধরনের ভায়োলেন্স করা যাবে না, কারণ আপনি যখন ভায়োলেন্স করবেন, তখন তো আপনার হুম প্রকৃতি হলো নন ভায়োলেন্স। হুম আপনি হুম আপনার প্রকৃতির সাথে যোগ দিতে পারবেন না, তার সাথে আপনি মিশতেই পারবেন না। হুম হুম তারপর আপনাকে ডিসিপ্লিন মানতে হবে, সূর্য উঠবে, আপনি উঠবেন, আপনি কি খাবেন, কিভাবে চিন্তা করবেন, কি কথা বলবেন, কতটুকু বলবেন না, কতটুকু কি থাকবেন, এভরিথিং। হুম হুম তারপরে আপনাকে দমের ব্যায়াম করতে হবে, প্রাণায়ামা যেটাকে আমরা বলি, প্রাণের ব্যায়াম। আচ্ছা যখন আপনি, ধরুন আপনার মনটা বা আপনার চিন্তা, আমরা তো জানি আমাদের সবকিছুর মূল হলো কিন্তু চিন্তা, হুম রাইট? হুম ধরেন, আচ্ছা, এই যে আপনি আমার সাথে কথা বলছেন, তার আগে কিন্তু হলো থটস, হ্যাঁ চিন্তা। হ্যাঁ আচ্ছা, চিন্তার ফল আমি যেটা বলি, যে যেমন চিন্তা তেমন ফল। ধরুন হ্যাঁ আমার ভিতরে যদি নেগেটিভ চিন্তা হয়, তাহলে হ্যাঁ নেগেটিভ এনার্জি হবে, নেগেটিভ কর্ম হবে, নেগেটিভ ফল হবে। ক্লিয়ার? হ্যাঁ 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 সেম আবার আমার ভিতরে যদি পজিটিভ চিন্তা হয়, তাহলে পজিটিভ চিন্তা হলে পজিটিভ এনার্জি, পজিটিভ অ্যাকশন, পজিটিভ ফল। তো হ্যাঁ চিন্তাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো? আমরা সবাই জানি যে আমরা হলাম চিন্তার ফল। থট ইজ এভরিথিং হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। প্রত্যেকটা হ্যাঁ মানুষের চিন্তার ফল, তাই না? হ্যাঁ তো হ্যাঁ এখন আমরা চিন্তাটা কিভাবে নিয়ন্ত্রণ করব। হুম হুম তো দেখেন, ইয়োগিক সায়েন্সে বা ইয়োগিক থেরাপিতে, ইয়োগিক ফিলোসফিতে আমরা যেভাবে ইয়োগা হুম দিয়ে কাজগুলো করি, হুম চিন্তাকে খুব সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হুম আমাদের অডিয়েন্স যারা আছে তারাও শিখতে পারবো কিভাবে আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করবো, খুব হুম সহজ, হুম খুবই সহজ। ধরুন আপনাকে ছোট্ট একটা, আমি একটা এক্সাম্পল দেখাই। আপনি যখন রাগ করেন, হেভি, যখন খুব, মানে খুব রাগ করেন, তখন আপনার ব্রিদিং কি ফাস্ট হয় নাকি ডিপ হয়? ব্রিদিং ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ দিস ইজ ট্রু, ফার্স্ট। হ্যাঁ এখন যখন আপনি একদম শান্ত থাকেন, খুব আরামে থাকেন, একদম হ্যাপি থাকেন,
তখন আপনার হ্যাঁ, মানে ব্রিদিং কি মানে স্মুথ হয় নাকি ফাস্ট হয়? স্মুথ। স্মুথ। তাহলে এখন যদি আমার শ্বাসকে আমি যদি এক্সারসাইজ করে ব্রিদিং এর অভ্যাস করে দমের ব্যায়াম করে স্মুথ করতে পারি, তাহলে আমার মন কি হবে? শান্ত। শান্ত। হুম, তো মন শান্ত হলে আবার একটা সাইন্টিফিক বিষয় আছে কিন্তু, মন শান্ত হলে আমরা আমাদের বায়োলজিক্যাল ক্লককে স্লো ডাউন করে দিতে পারি। এটার সায়েন্স আমি আপনাকে বলি। হুম, হুম। আমাদের যে মন যত অশান্ত বা ব্রেথ যত ফাস্ট, আমাদের হ্যাঁ। বয়স তত তাড়াতাড়ি বেড়ে যায়, আমাদের আয়ু তত। আপনি দেখেন, আপনি আপনার আশেপাশে দেখেন যারা বেশি ফাস্ট ব্রেথ নেয়, অস্থির, হ্যাঁ। একদম অস্থির, দেখবেন তারা খুব তাড়াতাড়ি মানে তাদের আয়ু শেষ হয়ে যায়। আবার দেখবেন যারা আপনি দেখবেন আপনার পাশে যারা অনেক দিন 100 বছর বেঁচে আছে, গিয়ে দেখবেন তার নাকের মধ্যে ধরে, দেখবেন সে কখনোই ফাস্ট ব্রিদিং হয় না, তার বাই হুম। ন্যাচারাল ব্রিদিংটা হয় একদম স্মুথ, এবং দেখবেন সে সবসময় শান্ত থাকে। আচ্ছা আপনি বলেন, অশান্ত ব্যক্তিরা বেশি দিন বাঁচে নাকি শান্ত ব্যক্তিরা বেশি দিন বাঁচে? শান্ত ব্যক্তিরা। খুব সহজ। অশান্ত ব্যক্তিরা বেশি অসুস্থ হয় নাকি শান্ত ব্যক্তিরা বেশি অসুস্থ হয়? অশান্ত ব্যক্তিরা অসুস্থ হয়। অসুস্থ হয়। তো তাহলে খুব সহজেই আমি যদি আমার ব্রেথকে আমি স্মুথ করতে পারি, তাহলে আমি হুম, দেখেন শান্ত হতে পারি, নিরোগ হতে পারি, আমার বায়োলজিক্যাল ক্লককে স্লো ডাউন করে দিতে পারি, আমি অনেক দিন হ্যাঁ। বেশি বাঁচতে পারি। হুম, সায়েন্স তো তাই বলে। এখন এখানে একটা বিষয় হলো, সায়েন্স এখন সায়েন্টিফিক ভাবে দেখা গেছে আমাদের ব্রেথ যখন স্মুথ এবং স্লো হয়, তখন আমাদের ব্রেন ভাইব্রেশন কি হয় জানেন? মানে স্মুথ হয়, ব্রেন হুম, ভাইব্রেশন স্লো ডাউন হয়। আমাদের ব্রেথ যখন ডিপ এবং স্মুথ হয়, তখন ব্রেন ভাইব্রেশন স্মুথ হয়, স্লো ডাউন হয়। তখন আমাদের পিএনএস, প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। হ্যাঁ। প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়া মানে আপনার স্ট্রেস থাকবে না, হ্যাপি হরমোন গুলো সিক্রেশন বেড়ে যাবে, আপনি একদম হ্যাঁ, আনন্দে থাকবেন। তার হ্যাঁ। মানে হলো আপনার বায়োলজিক্যাল ক্লককে, মানে আমাদের বয়স যে হয় বায়োলজিক্যাল ক্লককে আমরা স্লো ডাউন করে দিলাম। হুম, সহজ, খুবই সহজ। যখন আপনাকে আমি বলি, আপনি যখন রাগ করেন, যখন আপনার ব্রেথ অনেক ফাস্ট হয়, সায়েন্টিস্টরা দেখেছে, দেখুন আমরা এখন যে লেভেলে আছি, হুম, আমরা কিন্তু হুম, ইন্দ্রিয় লেভেলে আছি, মানে ইন্দ্রিয় লেভেলে না। হুম, এখন আমরা এখানে একসাথে অনেক চিন্তা করতে পারি, এই লেভেলটাকে বলা হয় সায়েন্টিফিক ভাবে বেটা লেভেল। বেটা লেভেলে আমাদের পার সেকেন্ডে ব্রেন ভাইব্রেশন 24 থেকে 26, হুম, 24 এর উপরে। হ্যাঁ, এই লেভেলে যেটা হয় কি, ক্রিয়েশন হয় না, এই লেভেলে আমরা মাল্টিটাস্ক করতে পারি, এই লেভেলে কোনো হিলিংও হয় না। এই লেভেলে আমাদের মানে বায়োলজিক্যাল ক্লক থাকে ফাস্ট, মানে আমাদের আচ্ছা। সূর্য যেভাবে ঘুরে, সূর্য তার চেয়ে বেশি ফাস্ট আমরা বয়স হয় এই বেটা লেভেলে। বেটা লেভেলের উপরে আরেকটা লেভেল আছে, ওটা হলো গামা লেভেল, যখন আমরা হুম, খুব উত্তেজিত হয়ে যাই, একদম মারামারি কাটাকাটি, মানে অস্থির হয়ে যায়, তখন আমাদের হুম, ব্রেন ভাইব্রেশন পার সেকেন্ডে 40 পর্যন্ত চলে যায়, ভিতরে হুম, হার্টবিট থেকে শুরু করে কোনো কিছুই ঠিক থাকে না, অস্থির। হুম, তখন আমাদের হুম, বায়োলজিক্যাল ক্লক, মানে সূর্য যে পরিমাণ বায়োলজিক্যাল মানে আপনার আহ্নিক গতি, যে আমার দিনের গতি, তার চেয়ে অনেক গুণ ফাস্ট হয়ে যায় আমাদের হুম, বায়োলজিক্যাল ক্লক। তো আপনি দেখবেন যারা অস্থির সবসময় রেগে থাকে, দেখবেন তারা কম দিন বাঁচে, তাদের আয়ু ফুরিয়ে যায়। হুম। অথবা তো তাড়াতাড়ি এখন বুড়ো হয়ে যায়। বেটা লেভেল থেকে এখন শান্ত হলে কি হবে, হ্যাঁ, আপনার ব্রেথ যখন স্মুথ এবং ডিপ এবং লং করবেন, একদম শান্ত হবে, তখন হ্যাঁ। আমরা জাগতিক অবস্থায় আলফা লেভেলে চলে যাই। আলফা লেভেলে আপনার ফোকাস থেকে টু দা পয়েন্ট, একটা পয়েন্ট, আপনার হুম, ব্রেন নিউরনের কোনো ক্ষয় হয় না, হুম, আপনার ব্রেন ভাইব্রেশন 18 নিচে নেমে আসে। হুম, সায়েন্টিস্টরা দেখেছেন এই 18 নিচে যখন নেমে আসে, তখন আমাদের বায়োলজিক্যাল ক্লকটা স্লো হয়ে যায়। হুম, মানে দিন যদি ধরেন 2 দিন হয়, আপনার দিন যদি 5 দিন হয়, আপনার বয়স হবে 1 দিন। দিন যদি, এটা ডিপেন্ড করে আপনার মানে কতটুকু আপনি থাকবেন, সেজন্য আপনি দেখবেন যখন আমরা গভীর ধ্যানে দিনের পর দিন মাসের পর মাস আমরা বডি থেকে চলে যাই, তখন হুম, কি হুম, হয় আপনার বয়স দেখবেন, আপনি এখনো দেখেন, আপনি ইয়োগা যারা করে, খুব গভীর ভাবে যারা এই সাধনা গুলো করে, দেখবেন তারা 100 বছর 150 বছর, কোন বয়সই না তাদের। হ্যাঁ, হ্যাঁ, তাদের হুম, আপনি টেস্ট করে দেখবেন, তাদের টেস্টোস্টেরন, তাদের ভিতরের অর্গান সবগুলো দেখবেন যে লাইক আপনার 24-30 এরকম। হুম, হুম, তাদের বা আপনার বায়োলজিক্যাল ক্লক গুলো টেস্ট করলে দেখা যায় ঠিকই অবস্থায় থাকে। হুম, তো তার মানে হলো, আপনি যদি বলেন খুব সহজে, সেটা হলো ব্রেথ, শ্বাস। শ্বাসকে দমকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা হ্যাঁ, আমাদের বয়সকে ধরে রাখতে পারবো, আমরা যে কোনো রোগ আমরা নিরাময় করতে পারি। এটা হ্যাঁ। নিয়ে আমার একটা কাজ ছিল 2018-তে, আপনার ক্যালিফোর্নিয়াতে একটা হুম, হুম, সেমিনার, ওখানে আমি একটা আমার রিসার্চ সাবমিট করেছিলাম, সেটা হলো হেডিংটা ছিল প্রাণায়ামা দ্য লাইফ ফোর্স।
তো ওখানে আমি বলেছিলাম লাইফ কোয়ালিটি ডিপেন্ড অন ব্রেথ কোয়ালিটি, ব্রেথ ইজ লাইফ, ব্রেথ ইজ এভরিথিং, হ্যাঁ টোটালি ব্রেথ। মানে আপনার ব্রেথই বলে দিবে, আপনার ব্রেথ যদি অস্থির হয় আপনার আর কোনো এনিমি লাগবে না, আপনার হুম জীবন হুম শেষ। আপনার হুম ব্রেথ যদি স্মুথ হয় হুম তাহলে আপনার আর এনিমির দরকার হবে না, আপনার হ্যাপিনেস আপনার ভিতরেই থাকবে, আপনি আপনার সবকিছুই খুঁজে পাবেন। তো ওখানে আচ্ছা আমি যেটা বলেছিলাম সেটা হলো ব্রেথকে যদি প্রপার ইউটিলাইজ করা যায় ইভেন হ্যাঁ ক্যান্সার পর্যন্ত কিউর করা সম্ভব। এমন কোনো ডিজিজ নাই যেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো না, নট অনলি দ্যাট আমরা কিউরও করতে পারবো। হুম তখন ওখানে অনেক সায়েন্টিস্টরা ছিলেন, অনেকে ছিলেন, কেউ এটাকে আপনার ডিনাই করতে পারে নাই যে না ব্রেথ দিয়ে আসলে সবকিছু করা সম্ভব না। তো আপনি দেখেন সেটা ছিল 2018 সালে। আপনি হুম 2000 সালে যখন কোভিড আসলো, হ্যাঁ, তখন আপনি দেখলেন যে আপনার কোভিড হলো, তখন সায়েন্টিস্টরা বলছে যে না, লাং ক্যাপাসিটি, ব্রেথ যদি শর্ট ডাউন হয়ে যায়, ব্রেথের ক্ষমতা, লাং ক্যাপাসিটি ডাউন হলে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ধরে, তাই না? হুম তো আপনি হুম দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে সকল শ্বাসের ক্ষমতা, প্রাণিক এনার্জি বলে আমরা এটা, আপনার প্রাণিক এনার্জি ভিতরে যত বেশি থাকবে তত আপনি ভালো থাকবেন। হুম ধরুন আপনি দেখেন ভাইরাস সবাইকে ধরে কি, কাউকে ধরে কাউকে মেরে ফেলে কাউকে মারতে পারে না, হ্যাঁ তাই না? এবার তো তাই প্রমাণ হুম হলো, কাদেরকে মারতে পারেনি, যাদের দমের ক্ষমতা বেশি, প্রাণিক এনার্জি যাদের বেশি। আচ্ছা আমার কোভিড হয় কিছু নাই আমার হয়নি। আমি কোভিড এর আগে একটা ইয়ে ছিল, আমি যে এটিএন আমার একটা ইয়ে ছিল, ইন্টারভিউ ছিল, তখন আমি হ্যাঁ বলেছিলাম যে যদি রাষ্ট্রীয় আমাদের দেশে যদি সরকার যদি এটাকে শুধু ব্রিদিং এক্সারসাইজ কে বাধ্যতামূলক করে দেয় তাহলে কেউ কোভিডে আক্রান্ত হবে না, বরং আমাদেরকে দেখে আচ্ছা ওয়েস্টার্ন পিপলরা শিখবে। আচ্ছা এটা কিন্তু সত্যি, আপনি দেখেন তাই তো দেখা গেল, আপনি আপনার ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হওয়ার ফলে আপনাকে কোভিড হচ্ছে, আপনি ফুসফুসের কার্যক্ষমতা বাড়ান। তো ফুসফুসের হ্যাঁ কার্যক্ষমতা বাড়াবেন কিভাবে? আপনি ব্রিদিং করে তো বাড়াতে হবে, দেন আপনি ব্রিদিং হুম ছাড়া ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবেন কিভাবে? হুম 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 তাই না? ধরুন আমি হাতকে শক্তিশালী করবো, তাহলে হাতের ব্যায়াম করলে হাত শক্তিশালী হবে। হ্যাঁ তো আমি বলি যে প্রাণ আমাদের মেন হলো, আপনি খাবার ছাড়া বাঁচতে পারবেন 3 দিন, না 4 দিন, 5 দিন। এখন আপনি খাবার ছাড়া ধরেন আমাদের শরীরে যেই ফ্যাট আছে, এই 6 মাস 1 বছর পর্যন্ত বাঁচতে পারবেন। কারণ হলো কি, আমাদের শরীরে যে ডিপোজিট ফ্যাট গুলো আছে, হুম হুম এই হুম ফ্যাট হুম রেখে হুম 6 মাস পর্যন্ত বাঁচা যায়, জাস্ট আপনি বাঁচতেই পারবেন অনেক, মানে আপনার ইয়ে আছে। কিন্তু 1 মাস তো সহজে বাঁচা যায়। আমরা নিজেরা ফাস্টিং করি আপনার 10 দিন, 12 দিন, 14 দিন। আমি 2016 সালের পর থেকে একবেলা খাই, তো কোনো প্রবলেম হচ্ছে না। একবেলা খেয়ে এই ন্যাচারাল, আমি কোনো সাপ্লিমেন্ট খাই না, কোনো স্টেরয়েড নেই, ন্যাচারালি ফিগার, এটা রেয়ার, মানে খুব রেয়ার। একমাত্র কারণ হলো এই ইয়োগা এবং আপনার প্রাণিক এনার্জিকে ধরে রাখাটা। প্রাণিক এনার্জিকে আপনার যদি আপনি লাইফস্টাইল। লাইফস্টাইল, না, আপনি যখন প্রাণিক এনার্জিকে ধরে রাখতে পারবেন সেই আপনাকে বলবে যে কোনটা খাবেন কি কোনটা খাবেন না। আপনার প্রাণ, আপনার এই ভিতরে যখন আপনি কানেক্ট হবেন, হুম খারাপ মানে কোন খারাপ খাবারটা খারাপ, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা দেহে বাঁচলে হবে না, আমাদের আধ্যাত্মিক বিষয়টা, ইয়োগা বিষয়টা কি, আপনি যা দেখা না যায় সেটা আপনি বুঝতে পারেন। আপনার সামনে খাবার আসবে, কোন খাবারটা ভালো খারাপ চোখ বন্ধ করলে আপনার সিস্টেমে বলে দিবে যে না, এটা তোমার খাওয়া দরকার, এটা তুমি খাবা, এটা তুমি খাবা না। কারণ আচ্ছা এই পৃথিবীতে তথ্য কিন্তু দুইটা, একটা দেখা যায়, একটা দেখা যায় না। দেখা যায় না দেখে সেটা তো স্পিরিচুয়াল, হ্যাঁ তাই না? হুম সেটাই তো আদত জ্ঞান। তো আদত জ্ঞান আমাদের শরীর কখন নেয়? যখন আমার ব্রেন ভাইব্রেশন সবসময় শান্ত থাকে। হ্যাঁ পৃথিবীতে যেমন ভাইব্রেশন তেমন কানেক্টিং। হুম আপনি নিজে হুম দেখবেন, আমরা অসুখী মানুষরা অসুখী মানুষদের সাথেই থাকে, খারাপ মানুষরা খারাপ মানুষদের কাছেই যায়। হুম অটোমেটিক্যালি আপনি যখন খুব ভালো মুডে থাকবেন, একটা খারাপ মানুষ আপনার পাশে আসলে সে কথা বলার দরকার নেই, আপনি খারাপ ফিল করবেন, কারণ তার খারাপ হ্যাঁ এনার্জি আপনাকে বুস্ট করবে। হুম তো হ্যাঁ পৃথিবীতে হলো কি ভাইব্রেশন এনার্জি। তো হুম আপনি যখন এই ভিতরে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশনে আপনি থাকবেন, আপনি বাইরে যাবেন, সব পজিটিভ ভাইব্রেশন গুলো আপনাকে টানবে, হুম নেগেটিভ ভাইব্রেশন আপনাকে টানতে পারবে না। হ্যাঁ তো আপনি যখন এখানে যোগ থাকবেন, আপনি কি খাবেন কি খাবেন না সেটা আপনার নিজের সিস্টেমটাই বলে দিবে। হ্যাঁ ধরুন আমাদের বাহ্যিকটা আমি বলি, ধরেন আমরা একটা খাবার, আমার বাহ্যিকটা মানে জিহ্বাটার কথা বললাম, ধরুন আমি একটা খাবার মুখে দিলাম, জিহ্বাটা দিয়ে কিন্তু সে এটা খারাপ হলে সে সাথে সাথে ফেলে দিবে, তাই না? হুম 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 টক্সিন হলে সে সাথে সাথে ফেলে দেয়, কিন্তু সে যদি হ্যাঁ এটা বুঝে তাহলে এই দেহের ভিতরে যে সেন্সরি সিস্টেমটা আছে, যেটাকে আমি বললাম যে অতীন্দ্রিয়, হ্যাঁ ইন্দ্রিয়ের বাইরে যে ক্ষমতাটা আছে আমাদের, হুম যেটা আমরা হুম ধারণ করি না, সাধন করি না, সেজন্য আমরা মানুষ হতে পারি না। হুম
সেই জন্যই আমরা মানুষ পেতে পারি না, সেজন্য আমাদের গাড়ি থাকে, বাড়ি থাকে, সব থাকে, শান্তি থাকে না। শান্তি থাকে না, হ্যাঁ। এই যে আমরা লোভ, লালসা, মোহ এগুলো কমাতে পারি না, আমাদের চিত্ত সবসময় অশান্তিতে থাকে। কারণ আমরা ফিজিক্যাল, হ্যাঁ এই ফিজিক্যাল গুলো আমরা যতদিন ফিজিক্যাল থাকবো ততদিন বিপারায়া, ততদিন হলো ইলিউশন, ততদিন আপনার শত্রু আপনি। হ্যাঁ আর যখন আপনি আত্মিক হবেন, স্পিরিচুয়াল হবেন, তখন দেখবেন যে পৃথিবীটা, আপনি বস্তিতে বসে থাকবেন, শান্তি। আপনি খাবার পাচ্ছেন না, শান্তি। মানে সব সময় আপনার মধ্যে শান্ত থাকবে, শান্তি থাকবেন আপনি। হুম 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 ইয়েস। খুবই আচ্ছা। সুন্দর আসলে, অনেক দিন পর আসলে ও মাই গড। শান্ত কথা কখনো শোনা হয় না, বা এই জায়গাগুলো নিয়ে কেউ কথা বলে না, সবার মধ্যে এত অস্থিরতা থাকে। হ্যাঁ আমি মানে একটু কারণটা কি জানেন? যে এখন হুম, পয়েন্টে আপনি আমাকে পয়েন্টটাতে নিয়ে আসছেন, এখন আমি বলি কারণটা কি। কারণটা হলো সাধনা। সাধনা না করলে, আমি বলি আপনাকে, আপনি পৃথিবীর সব ডাক্তাররা সায়েন্স জানে, হেলথ জানে, হুম, রাইট? হুম, হুম, আচ্ছা, তারা কি স্বাস্থ্যের মালিক? না। কারণ কি? দে হ্যাভ নো টাইম টু প্র্যাকটিস, তারা এটা চর্চা করে না, হুম, খেয়াল করে। তো হুম, ইউ সেম, আপনি সেম, আপনার প্রকৃতি সেম। হুম, মানে আপনি একটা মানুষ, আপনার প্রকৃতিটা সেম। হুম, এটাকে আপনাকে কর্মের মাধ্যমে সাধনা করে আপনার প্রকৃতির সাথে আপনার যোগ হতে হবে। হ্যাঁ, মানুষ জানে, স্পিরিচুয়ালিজম জানে, ভালো কাজ জানে, কিন্তু কেউ করে না। না। না করার ফলে সে এটা ধারণ করতে পারে না, হয় না। তো আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইয়োগাদের আমি যে কাজ করতে গিয়েও দেখেছি, যারা ধরেন অনেক ইয়োগার টিচার আছে, সারা রাত জেগে থাকে। এটাকে কিভাবে সে ইয়োগা করে আমি জানি না। সে ৩ বার ৪ বেলা খায়। আমাদের ইয়োগাতে বলা আছে, একবার আহারি যোগী, হুম, ২ বার আহারি ভোগী, ৩ বার আহারি রোগী, ৪ বার আহারি নমুর। মানে একবার যে খাবে সে যোগী হবে, হুম, ২ বার যদি খায় সে হবে ভোগী, হুম, ইলিউশন সবসময় থাকবে, ৩ বার খেলে রোগী, হ্যাঁ। তো ৪ বার খেলে আর নাই, সে কবরে যাবে। তো আপনি আমাকে বলেন, কজন ইয়োগা টিচার আছে আপনার এক বেলা খায়? বলেন আমাকে। তো যখন সে আমি চিনি না। না, এটা এটা যদি সে সাধনা না করে, হ্যাঁ। তাহলে সে মানুষকে হিলিং করবে কিভাবে? শুনেন, হুম, আপনি যদি হুম, না হন, আপনার মধ্যে যদি পজিটিভ এনার্জি না থাকে, তো আপনি একটা হুম, মানুষের নেগেটিভ এনার্জি কেটে তাকে পজিটিভ এনার্জি থ্রো করবেন কিভাবে? ট্রু। তাই না? যোগাটা টোটালি হলো দেখা যায় না যা, সেটা না, দেখা যায় না যা। তো দেখা যায় না, সেটা সাধনা করে দেখা যায় যা, সেটাকে সাধনা করে দেখা যায় নাকে জমাতে হবে। হ্যাঁ, তো যখন ওটা জমানো যায়, তখনই কেবলমাত্র ওটাতে আপনি করতে পারবেন। তো এখন আপনি যে কিছুক্ষণ আগে বলেছেন পৃথিবী অশান্ত, কেন অশান্ত হবে না বলেন? আমি আপনাকে বলি, যা বলে মিথ্যা, যা দেখে মিথ্যা, যা খায় মিথ্যা, সব হলো হুম, লোভ, লালসা, মানে সব নেগেটিভ এনার্জি। হ্যাঁ, মানে তার ইলিউশন সব। হ্যাঁ, ইলিউশন। ধরুন আমার প্রকৃতি যেটা, তার বিপক্ষে যেটা করবো সেটাই আমার অপ্রকৃতি। এখন হুম, আমার প্রকৃতি, সূর্য উঠেছে আমি উঠবো, হুম, সূর্য উঠেছে আমি ঘুমাচ্ছি, তাহলে আমি অপ্রাকৃতিক, আমি অপ্রকৃত কাজ করলাম। তো হুম, অপ্রকৃত কাজ করে, এখানে সায়েন্টিফিকরা দেখেছেন, হুম, সূর্য উঠে গেলে আমরা যদি ঘুমাই, আমাদের কর্টিসল আপ হয়ে যায়, নেগেটিভ হরমোন, স্ট্রেস হরমোন আপ হয়। দেখবেন সূর্য হ্যাঁ, দিনের বেলা ঘুমালে আপনার মাথা মানে খিটখিট করবে, মেজাজ খিটখিট করবে, আপনি ভালো ফিল করবেন না। হুম, না। Right? আর আপনি যখন রাত 10টা থেকে ভোর 6টা টানা 6 ঘন্টার মধ্যে ঘুমাতে পারবেন, আপনি পরের দিন দেখবেন যে সারা পৃথিবীটা আপনার একদম আপন। মানে আপনি আপনার প্রকৃত কাজ করেছেন আপনি। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা কে কি কাজ করবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটাই হলো ধর্ম। প্রাণীর ধর্ম, মানুষের ধর্ম, সব ধর্মটা কি? ধর্মটা আমরা ফরমেটে বেঁধেছি, সেটা ধর্ম না। পিঁপড়ার ধর্ম, বাতাসের ধর্ম, আমি কিভাবে সার্ভাইভ করব, আমার হুম, নেচারটাই আমার ধর্ম। হুম, ধর্মটা আমার হুম, ভিতরে আছে, সেটাকে আমার কাজকর্মগুলো দিয়ে সেটার সাথে আমার যোগ হতে হবে, তখনই হুম, কেবলমাত্র আমি মানুষ হব। আর যতদিন পর্যন্ত মানুষ না হব, ততদিন ব্যথা বেদনা, অশান্ত, দুঃখ, দুর্দশা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, যত কিছু আছে সবগুলো আমাকে দিয়ে হবে। আজকে এই হ্যাঁ। পৃথিবী হলো তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে, মানে কত কিছু হচ্ছে। তার মধ্যে আমরা আমরা যারা হচ্ছে একটু মানুষ হওয়ার চেষ্টা করি, তারা আমরা একটু হচ্ছে যে মানে ওই যে শান্তির জন্য আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি যে একটু শান্তি চাই আমরা, আমরা আর কিচ্ছু চাই না।
যে জীবনে একটু শান্তিই দরকার। আমরা তো এখন যেটা করি শান্তি খুঁজতে গেলে এই যে লাইফস্টাইলটা যে পরিবর্তন করার কথা এটা হুম, কেউ কিন্তু কখনো বলি না। না। যেটা স্যার শুরুতে বললেন না যে আমরা সবসময় দেখি কয়েকটা আসন প্র্যাকটিস করলেই মনে হয় আচ্ছা ঠিক আছে আমি যোগার ভিতরে যেতে পারতেছি। হুম, হুম, কিন্তু ব্যাপারটা তো আসলে একেবারেই তা হচ্ছে না। বা তখন আমরা আপনি কি করি? আমাদের মানে অদ্ভুত উপায় হইছে। মনে হয় যে আচ্ছা ঠিক আছে ২ দিন কোথাও থেকে একটু ঘুরে আসি, মন খুব শান্ত হয়ে যাবে। কিন্তু আবার ব্যাক করলে ওই একই ডিপ্রেশন এর ভিতর চলে যেতে হ্যাঁ, হচ্ছে। ওই একই দৌড়ঝাঁপ, ওই সার্কেল এভাবে কিন্তু আসলে মানে ভিতরের ক্লিনজিং টা হয় না। না। এর কারণটা খুব সহজ, আপনি নিজে বুঝবেন। কারণ যেখানে ক্লিনজিং সেটা হলো ওই যে বললাম প্রকৃতি ভিতরে, আপনি যখন ভিতরে ডুব দিবেন, এইখানে যখন শান্ত হবে তখন বাহির সব ভালো লাগবে। হ্যাঁ, আপনার সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই, আপনার মনের মধ্যে যখন অশান্তি থাকবে আপনি সুইজারল্যান্ড যাবেন, আপনি ৫ দিন ৭ দিন ১০ দিন তারপর ভাল লাগবে না, সাগরের পার ভাল লাগবে না, সুন্দর সুন্দর জিনিস ভাল লাগবে না। আর আপনার মনের হুম, মধ্যে যখন আপনি শান্ত হবেন তখন আপনি বসিতে বসে থাকবেন, খাবার থাকবে না, সবসময় আপনি শান্ত বোধ করবেন, ভালো ফিল এটাই। করবেন। তো আসলে হ্যাঁ, তো তখন ভিতরে তখন একটা গাছতলায় থাকলেও কোনো মানুষ অসুবিধা নাই। না, না, আসলে আপনি আপনি বলেন বা আপনারাই নিজেরাই বলেন, তো এখন আমাকে কোথায় থাকতে হবে? আমাকে থাকা উচিত ভিতরে। হ্যাঁ, আমি ভিতরে থাকছি না, আমি বাহিরে সব খুঁজছি। সেজন্যই তো আমি অশান্ত হয়ে যাচ্ছি। অশান্ত হয়ে আমি সব ধরনের ভায়োলেন্স করছি বাই দ্য নেম অফ মানে আপনার এক্সকিউজ। বিভিন্ন এক্সকিউজ দিয়ে, ভালোর এক্সকিউজ দিয়ে, মন্দের এক্সকিউজ দিয়ে, এই নাম হুম, দিয়ে, সেই নাম দিয়ে, রাইটস, বিভিন্ন কিছু, হ্যাঁ, হিউম্যানিজম, বিভিন্ন নাম দিয়ে কিন্তু আমি ভায়োলেন্স করছি। হ্যাঁ, আসলে ভায়োলেন্সটা করছি আমার ভিতরের ফল। হুম, আমার হুম, ভিতরটা শান্ত না। সেজন্য আমি বলছি, "এই তুমি ঠিক না। তোমার এটা মিথ্যে।" দেখেন আমি কিন্তু এক্সকিউজ দিচ্ছি আসলে। আসলে হুম, ভায়োলেন্সটা আমার মনের মধ্যে তৈরি হয়েছে। না, আমি শান্ত হওয়ার জন্য ভায়োলেন্সটা করছি। ভুল ওয়েতে। হুম, হুম, এজন্য হলো জ্ঞানের দরকার, জ্ঞান। জ্ঞান আসলে সৎকর্ম ছাড়া জ্ঞান হয় না। না, ইয়োগার ৪ টা স্ট্রিম আছে, ধরন আছে। যেটা আমি বলছি হুম, ইয়োগা চিন্তা বৃত্তি নিরোধা। ইয়োগা হলো চিত্ত থেকে বৃত্তিকে আলাদা করে দেওয়া। হ্যাঁ, মন থেকে, মনের প্রকৃতিকে আলাদা করে দিলে সেটি হলো ইয়োগা। তো এটার জন্য ৪ হুম, টা ধারা আছে। একটা হলো কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। হুম, তো কার্মা ইয়োগাটা হলো এরকম সব ধরনের কাজকর্ম, যে কাজটা আমি করব হুম, উইথআউট ডিজার্ভ অফ রেজাল্ট, যেটা আপনারা করছেন। যে আমি একটা কাজ করলাম, রেজাল্টের ডিজার্ভ করব না। হুম, যে কোনো হুম, কাজ। ধরুন তো মানুষ এই যে তার পরীক্ষা দিবে, সে পরীক্ষা দেওয়ার আগে রেজাল্টের চিন্তা করলে তার পরীক্ষা ভালো হবে? না, অস্থির। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় যদি মনে করে না এটা আমার কর্ম, আমি আমার কর্মটা ভালো করি, রেজাল্টটাও আসবে কর্ম অনুসারে, হুম, অটোমেটিকলি ভালো হবে। হুম, হ্যাঁ, তাই না? হুম, রাইট? প্রত্যেকটা কর্ম যখন আমরা রেজাল্টের আশা না করে করব তখন কর্মটা ভালো করতে পারবো। আর হুম, প্রত্যেকটা ফল আসে হলো কর্ম অনুসারে। হুম, হুম, আমার কর্মের মধ্যে মনোযোগ দিতে হবে, সেটাই হলো যোগ। হুম, কর্মযোগ, দেখেন কি সুন্দর। আহা, সে হাজার বছর আগে এখানে তৈরি হয়েছে। আমি ধারণ করতে পারলাম না আমার এই সেই মানে রুট। আমার রুট হারিয়ে ফেলেছি জানেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমি ইয়োগা নিয়ে এমএসসি করছি ইন্ডিয়াতে। সেটা হলো আপনার এসবায়াসা ইয়োগা ইউনিভার্সিটি, একটা ওয়ার্ল্ডের ১ নম্বর ইউনিভার্সিটি। তো সেখানে হ্যাঁ, যখন আমরা এগুলো পড়ি, মানে আপনার একাডেমিক গুলো আমাদের সেই রুট গুলো তখন ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে। হ্যাঁ, হুম। আপনি ইন্ডিয়াতে যদি যান, আপনি ঋষিকেশ গেলে দেখবেন ওয়েস্টার্নরা, হ্যাঁ? আপনার ওয়েস্টার্নরা এখানে আসে, ইন্ডিয়াতে এসে আর যেতে চায় না। হ্যাঁ, অনেক ওয়েস্টার্ন আছে যে হ্যাঁ, এত হুম, শান্তি, এত হুম, শান্তি, এত শান্তি, হুম, মানে এত শান্তি। কারণ মন ছাড়া তো আসলে কিছু নাই, তাই না? না। আমি তো আমি যদি আমার শরীরে যদি প্রাণ না থাকে, নিঃশ্বাস না থাকে, তা আমার আমার তো এই শরীরের কোনো দাম নাই। আমার তো আর কোনো অস্তিত্ব নাই। অথচ এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি, ক্যাপিটালিজম, মেটালিস্টিক। মানে এদেরকে আমরা বলি কি বলবো বলেন? শুনেন, আমি আপনাকে বলি আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে দেখেন কিছু এখন মেটালিস্টিক হচ্ছে। তারা অনেক টাকা আর্ন করার জন্য আমেরিকাতে যায়, ইউরোপ যায়, অনেক টাকা বানায়, তারপর দেখে শান্তি নেয়, তারপর আবার ইস্টার্ন ভূমিতে আসে। বিশেষ করে ইন্ডিয়ানরা আমি দেখেছি। ইন্ডিয়ার মধ্যে একটু নিউ জেনারেশন মানে একদম ফাং ফাং ফাং, একেবারে আপনার এই সেই, হ্যাঁ? খুব অনেক টাকা ইনকাম করতে হবে, আমেরিকাতে যায়। হ্যাঁ, হুম, গিয়ে অনেক কিছু করে একটা সময় দেখে যে শান্তি নেয়, তারপর আবার ব্যাক টু পেভিলিয়ন। হুম, হুম, তো হুম, আমরা রূপটা হারিয়ে ফেলেছি আসলে
আপনার মানে কি বলবো সেটা আবার মানে ইয়ে হয়ে যায়, মানুষ বুঝে না। ধরেন আপনি আপনার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তারপর যদি আপনি বলেন, দেখেন আমি মানে আমি আপনাকে এখন বললে আপনি বুঝবেন যে আমরা তো হলো বাংলাদেশ, তো হ্যাঁ আমাদের আগে কি ছিলাম আমরা, ভারতবর্ষ, তাই না? হ্যাঁ তো ভারতবর্ষের কালচারটা একটা রিচ কালচার, কিন্তু আমরা হ্যাঁ এটাকে ধারণ করি না। না কি বোকা না, আমরা, এটা তো এটাকে আসলে কলোনাইজাররা আমাদের ধ্বংস করে দিয়ে গেছে নিজের মানে হাতে। যা ছিল হ্যাঁ কিচ্ছু নাই। হ্যাঁ আমাদের কালচার, আমাদের প্র্যাকটিসেস, লাইফস্টাইল সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে ওরা। হুম হুম। তো আমি যখন মানে বাইরে এদের সাথে কাজ করি, এরা দেখে যে আমাদের এগুলোকে এত ভ্যালু দেয়, কারণ এরা তো এটার নিডি। হ্যাঁ, হ্যাঁ মানে কারণ ওরা আগে ধ্বংস করছে, এখন আবার ওরাই ভ্যালু হুম, দিচ্ছে। হ্যাঁ, বুঝছে এবং আসে, এসে আর যেতে চায় না, বলে যে এত শান্তি, হ্যাঁ মানে এত ভালো লাগে তাদের। তো সেজন্য এখন যদি পৃথিবীকে আপনি ধরেন, আজকে এই পৃথিবীটা যেটা, আমি যদি একটা বিষয় সবাইকে বলি যে একটা সময় ছিল আমাদের, আমরা মনে করতাম টাকা হলে সুখ হবে বা এডুকেশন হলে সুখ হবে বা হুম সবকিছু, কিন্তু দেখেন আসলে এগুলো হচ্ছে কিন্তু সুখ আর হচ্ছে না। সুখ নাই। না সুখ নাই। এর একমাত্র কারণ হলো কি, যে আমরা আমাদের প্রকৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হ্যাঁ আর তো হচ্ছে সেজন্য মানে এটার জন্য তো ক্যাপিটালিজমও দায়ী আসলে, যে আমরা বাধ্য হচ্ছি। শুধু একমাত্র দায়ী করে ক্যাপিটালিজমকে, হ্যাঁ একমাত্র দায়ী পৃথিবীর আজকে যে হুম, যুদ্ধ, ল্যান্ড ডিভাইডেড। আপনি যে শুনেন, আমি আপনাকে বলি, আমি এখন আধ্যাত্মিক কথা বলবো। হ্যাঁ আমার আধ্যাত্মিক হুম, কথা পৃথিবীর কারো ভালো না লাগলে এটা তাদের বিষয়, তাদের এই জ্ঞান না থাকলে তাদের অপারগতা। হুম আপনি যদি বলেন হুম, স্রষ্টা যেভাবে সৃষ্টি করেছে, স্রষ্টার কাছে এক পৃথিবী, হুম, আমার হ্যাঁ আমার কাছে পৃথিবীর হলো একটা, কিন্তু হ্যাঁ আপনি ক্যাপিটালিজম, হুম, আপনার ক্যাপিটালিজমের কারণে আপনি ল্যান্ড গুলোকে ভাগ করছেন, এই রাইটস আপনার নেই। আমি আপনার না, নাই। আমেরিকাকে জিজ্ঞাসা করি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা ক্যাপিটালিজম তাদেরকে, আপনি ভারতবর্ষে এসে ভিসা ছাড়া এসে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকাগুলো সবকিছু নিয়ে গেছেন, আপনার দেশে ঢুকতে গেলে আপনি আমাকে ভিসা চান, হু আর ইউ? আপনি ল্যান্ড হ্যাঁ ভাগ করছেন, কে আপনাকে দিয়েছে? আপনি দেখেন হ্যাঁ একসাথে হিউম্যানিজম, আবার একদিকে বোমা তৈরি করে, আপনি আমাকে বলেন। একবার হ্যাঁ বলতেছে যে হিউম্যানিজম, মানবতা, হুম, হিউম্যান রাইটস বলে যারা, তারা বোমা তৈরি করে, বোমা দিয়ে কি আপনি কি মারছেন? আপনি আমাকে বলেন অস্ত্র তৈরি করছেন কেন, কাকে মারছেন আপনি? হ্যাঁ মানুষকে মারার রাইটস কে দিয়েছে আপনাকে? তাই না। বলেন আপনি আমাকে। না না, আপনি এবং আমাকে এত বলেন। লোভ, এত রিসোর্সের লোভটা কেন আসে? হুম? এত লোভ যে সবকিছু লাগবে, যার কাছে যা একমাত্র রিসোর্স কারণ আছে সবই capitalism। লাগবে। একমাত্র কারণ শুনেন, আপনি নিজে বুঝেন, পৃথিবীতে যে সম্পদগুলো সৃষ্টিকর্তা যেভাবে দিয়েছে, মানুষ সারা জীবন কোটিবার খেলেও শেষ হবে না। না ক্যাপিটালিজমের ফলে হুম, কি হচ্ছে, বাই দ্য নেম অফ বিভিন্ন কিছু নাম দিয়ে তারা শোষণ করে একটা জায়গায় নিচ্ছে, হ্যাঁ এবং হুম, এটাকে টিকিয়ে রাখার জন্যই ওই যে জায়গাগুলোতে নিচ্ছে, ওই জায়গাগুলোতে অশান্তি সৃষ্টি করছে। এই যে শান্তি, অশান্তি, তারা দেখেন আমাদের উপর বিভিন্ন নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, প্রযুক্তির নাম দিয়ে সব অশান্তি দিয়ে দিচ্ছে। আর আমরা, কারণ আমরা তো নিজেদের কালচার চর্চা করি না, আমাদের রুট আমরা চর্চা করি না। ধরুন আমি আপনাকে একটা বিষয় বলি, ক্লাসের মধ্যে ধরেন ভালো ছেলেরা যারা আছে ক্লাস করে, ধরুন হুম আমি ক্লাস নিচ্ছি ক্লাসে, যে ছেলেটা খুব ভালো ক্লাসে মনোযোগী, ধরেন ক্লাসের পিছনে বা ক্লাসের বাহিরে কোনো একটা মজার কিছু হচ্ছে, বা ধরেন একটা ফানি কিছু হচ্ছে, বা হুম একটা আনন্দ কিছু হচ্ছে, তো ক্লাসে যে মনোযোগী ছেলেটা, সে কি ক্লাস ছেড়ে ওই আনন্দের জায়গায় যাবে? না ওই জায়গায় যাবে না, কারণ সে ক্লাসের মধ্যে মনোযোগ। তো আমরা কখন আপনার ওদের ক্যাপিটালিজম ধরেছি, যখন আমরা আমাদের রুটকে ভুলে গেছি, আমরা আমাদের রুটকে হারিয়ে ফেলেছি। হুম এখন আপনি নিজের আপনার কাজটায় আনন্দ না খুঁজে পাওয়া, এটাই তো একটা রাইট, সমস্যা, কাজের মধ্যে তাই যখন না? আমরা আনন্দ খুঁজে পাইনি, সেটাকে লালন করিনি। হুম ধরুন আমাদের দেশের কালচার গুলো, আমি ছোটবেলা সকালে ঘুম থেকে হারমোনিয়ামের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙেছে, এখন হুম আর হারমোনিয়ামের আওয়াজ আমি শুনি না। মানুষ হুম হবে কিভাবে বলেন? প্রেম নাই, গান নাই, প্রকৃতি নাই, মাছ নাই, গাছ নাই, শুধু ইট পাথর বালু আর হলো বই খাতা, কিভাবে মানুষ হবে বলেন? আপনি দেখেন, একটা ছোট্ট একটা সাইন্স বলি আপনাকে, আপনি প্রকৃতির কাছে যাবেন, মাটির কাছে গেলে মাটির একটা এনার্জি আছে, হ্যাঁ গাছের একটা হুম, এনার্জি আছে, আমাদের হ্যাঁ শরীরের মধ্যে কিন্তু, আমাদের শরীরের মধ্যে 80% উপরে পানি আছে না, হুম হুম মানে হুম হুম হুম, আছে তা আমাদের মধ্যে আছে। তো আপনি যখন প্রকৃতির মধ্যে যাবেন, সেই পজিটিভ এনার্জিটা আমার শরীর অটোমেটিকলি শুষে নেয়। হ্যাঁ এখন আপনি যখন পাথরে থাকবেন, লোহার মধ্যে থাকবেন,
তো সেই পাথর লোহার এনার্জিটা আপনাকে পাথর লোহা বানিয়ে দেয়। হুম তো আমরা মানুষ হব কিভাবে বলেন? আমরা হলাম গাছপালা কেটে ইট বানিয়েছি, আমরা মাটিকে নষ্ট করে ধুলা বানিয়েছি, হ্যাঁ, আমরা হ্যাঁ প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আমরা তৈরি করছি। তো আমাদের অশান্তি আমরাই দায়ী। হ্যাঁ, আমরা তো দায়ী, কিন্তু আমরা তো আবার এটার দায় নিতে চাই না। মানে সেই জন্য আমাদেরকে আমরা তো বলে যে আমি কিছু করছি না, ওই যে আরেকজন করছে। হ্যাঁ যে আরেকজনের উপর হচ্ছে অন্যের উপর দোষ চাপানো। আমি একটু আমার আজকের সকালের অভিজ্ঞতাটা শেয়ার করতেই হবে আজকে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই। এতটা অন টপিক বিষয়টা। আপনি তো সুন্দর হয়ে গেছেন, হ্যাঁ? কিছুক্ষণের মধ্যে আপনার চেহারা সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ। এই যে হ্যাঁ, আপনার সাথে কথা বলার ফল, গুড হ্যাঁ। এনার্জি আমার ভিতরে গুড এনার্জি, আসছে। পজিটিভ এনার্জি। হুম, হ্যাঁ, তো সকাল ৬টার দিকে আমার কালকে একটু রাত জেগে আমি ঢাকার বাইরে ছিলাম। বাসায় আসতে, আসতে রাত ২টা বাজছে। তো আমি ভাবছি যে একটু স্বাভাবিকভাবে আমার ঘুম দরকার বডিতে। আমি হাঁটুতে ব্যথা পাইছি। যা তা অবস্থা, ফিল্ড ট্রিপ ছিল। ওমা! আমার ঘুম ভাঙছে সকাল ৬টায় ভয়ানক ড্রিলিং এর আওয়াজ। ভয়ানক। এতটা ভয়ানক এবং এটা ৩:৩০ ৪টা পর্যন্ত আমার বাসায় টানা চলেই যাচ্ছে। এর মধ্যে আমার আরো কতগুলা কাজ আছে। কিছু আমি করতে পারতেছি না। সকাল থেকে না পেরে আমি শেষমেশ বাসায় তালা দিয়ে বের হয়ে আসলাম যে না, কনস্ট্রাকশন এর কাজ সারাদিন চলবে। আমি কিছুই করতে পারবো না। রেকর্ডিং তো দূরে থাক। আমি দৌড়ায়, দৌড়ায় বন্ধুর বাসায় আসছি। যে আমি না অ্যাসাইনমেন্ট লিখতে পারতেছি। আমার একটা ভিডিও রেকর্ড করে দেওয়ার কথা ছিল। সকাল থেকে সেই শুটিংটা সাধারণভাবে করতে পারিনি এবং আমাদের দেশে এগুলোর কোনো বা পলিসি এমন নাই যে আমি এটা নিয়ে কমপ্লেইন করতে পারবো। আমার মাথাটা সকাল থেকে আসলে আর মাথা নাই। মানে কতক্ষণ ধরে যেরকম মনে হচ্ছে কেউ আমার মাথাটা পিটাচ্ছে। এই হ্যাঁ, অনুভূতি নিয়ে আমি সারাদিন মানে একটু যে শো এর আগে আমি আর মার্সি একটু কথা বলে নেই, আলোচনা করি। আজকে মার্সি ফোন দিছে, আমি সেটাও বলতেছি, ভাই আমি না কথা শোনার অবস্থায় নাই। এত শুনে ফেলছি কানে আজকে সারাদিন। ভয়ানক একটা অভিজ্ঞতা, ভয়ানক। এবং আমার বাসায় আগামী ১ মাস কনস্ট্রাকশন কাজ চলবে। আমার ঠিক উপরেই ফ্লোর একটা বানাচ্ছে ওরা। তো এই যে এত, এত ডিজায়ার, অলরেডি এত লম্বা একটা বিল্ডিং, কিন্তু তারপরেও ওদের আরো ফ্লোর বানাইতে হবে। সো এই আশেপাশের মানে ও বলতেছে না যে অন্য একজনকে ব্লেম করার কথা। ব্লেম না করেও কিন্তু উপায় নাই এক অর্থে। আমি আমার জায়গা থেকে ওইখানে কমপ্লেন করেও কিন্তু কিছু করতে পারবো না। আমি কিন্তু আটকায় গেছি, একটা ট্র্যাপে পড়ে গেছি হুম, না? আমি হুম, না পারতেছি কমপ্লেন করতে। আমি সরে যে আসবো তারপরেও এই ঢাকা শহরের জ্যাম ঠেলেই কিন্তু আমাকে আমার বন্ধুর বাসায় আবার যেতে হলো। মানে আমি কিন্তু সর্বত্র মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শুতে যাওয়া অবধি আমি chaos এর মধ্যেই কাটাচ্ছি। হুম, হুম। আমার একটা সময় আমি যখন বাসা থেকে বাইর হচ্ছি, আমার কান্না পেয়ে গেছে যে আমি আর নিতে পারতেছি না। আজকে আমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। হুম। আচ্ছা, আপনার যে এই প্রবলেমটা এটা তো সবার আছে, একটা টনিক দিয়ে দেই, দেখবেন এই ধরনের প্রবলেম থেকে কিভাবে বাঁচা যায়। দারুণ একটা প্রশ্ন প্লিজ। উত্থাপন করেছি, সুন্দর একটা প্রশ্ন। ধরেন আমি যদি এখন বলি যে এটা তো আমার হাত নেই, ধরেন পৃথিবী এখন হুম, যুদ্ধ লেগেছে, রাইট? এখানে হুম। মারামারি হচ্ছে, ওখানে হচ্ছে, সব ভায়োলেন্স, সব খারাপ, এখানে তো আমার হাত নেই, আমি কিভাবে তাহলে নিজেকে সার্ভাইভ করবো, রাইট? হ্যাঁ, সেই প্রকৃত কিন্তু আপনার মধ্যে আছে। কিভাবে? ধরুন হুম, যখন আপনি নিজের মধ্যে থাকবেন, দেখেন সায়েন্স বলে আপনাকে, যখন আপনি নিজের মধ্যে থাকবেন না, চোখ হুম, বন্ধ করলে আপনি আশেপাশে অনেক কিছু, ধরুন আপনি নিজেই দেখেন, আপনি যখন আইনস্টাইন আমরা দেখেছি, সে যখন আপনার আবিষ্কারের মধ্যে মনোযোগ দিচ্ছিল, তার আঙ্গুল পুড়ে গেছে, কি সিগারেট খেয়েছে, হুম, তার হুম, কোথায় হুম, থেকে। তো এটাই হলো যোগা, হলো মনোযোগ যোগ। যখন আমরা এই প্র্যাকটিস গুলো যদি করতাম, ধরেন আপনি যদি থাকতে যে না, ওয়াও, গুড, ফাইন, নাইস, চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেবেন, নিজের মধ্যে থাকবেন, দেখবেন যে ওখানে জাহান্নামে যাক। হ্যাঁ, যেমন আমি যেটা করি, আমি তো ঢাকা শহরে থাকি, অনেক ট্রাফিক, ট্রাফিক দেখলে না আমি একটু নাচি, ও মাই গড, মানে মনে মনে আমার করার কিছু নাই, কি করব? হ্যাঁ, না, আমি সবসময় একদম রিল্যাক্স থাকি, অলওয়েজ। হ্যাঁ,
হ্যাঁ কারণ আমি যদি এখন একটু খারাপ হই তাহলে আমার ভিতরে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার চিন্তা হুম করে এই রাইটসই আমার নাই, কারণ এগুলো হলো স্রষ্টার দেওয়া। আমি দুশ্চিন্তা করে অর্গানগুলোকে ক্ষতি করার রাইটস আমার নাই। এটাও আমার কাছে মন্দির, এটাই আমার কাছে কাবায়, কারণ এখানেই তো আমার সবকিছু। আমার হ্যাঁ পবিত্র হুম আত্মা হলে স্রষ্টা তো এখানেই থাকে, স্রষ্টা তো বাইরে থাকে না, আমি বিশ্বাস করি এটা। তো হ্যাঁ সেই জন্য আমি দুশ্চিন্তা করি না। আমাকে কেউ যদি ধরুন, আপনার অনেক ধরনের সাপোজ সমাজে বাস করলে অনেক ধরনের কিছু আসলে আমাকে ধরতে পারে না, হুম কারণ আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে দেখা যায় কি জানেন, প্রত্যেকটা মানুষ যদি এগুলো চর্চা করে তাহলে সে সার্ভাইভ করতে পারবে। না হলে হ্যাঁ পরিবেশ পরিস্থিতি আমাদেরকে ধ্বংস করে ফেলে। আপনি হুম যতই চেষ্টা করবেন, আপনি হুম ভালো থাকতে চাইলেও আপনার প্রথমেই ঘর থেকে শুরু হবে। কারণ আপনার ঘরের হুম আপনার যে একটা পার্সন, সে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ থাকে, তো আপনি তো তারকে দ্বারা আপনি সো সো আপনাকে সবসময় যেটা করতে হবে, নিজেকে যে আমি আমার জন্য সব, হুম আমাকে ভালো থাকতে হবে আমার জীবন একবারের জন্যই। হুম এবং মানুষ আসলে কি জানেন, মানুষ এত এত পাওয়ারফুল, মানুষ সবকিছু করতে পারে, হুম সবকিছু করতে পারে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, হুম আপনি এক জায়গায় বোমা ফুটাবেন, ধরুন আপনি নিজেই দেখেছেন অনেক ধরনের কিন্তু এগুলোতে আপনার ডিসকভারিতে দেখা যায়। ধরুন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। হুম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট যখন হয়, সবাই কি মারা যায়? না না কেউ তো দেখবেন পাচ্ছে মাঝে যে মধ্যে কেউ ইনজুরি হয়ে মাথা আলাদা হয়ে গেছে, মারা যাচ্ছে না। আবার কেউ কোনো ইনজুরি নেই, মারা গেছে। হুম হুম আসলে যে দেখে ভয় পেয়ে যায় সেই দেখা যায় যে মারা যায়। আবার যে চোখ বন্ধ করে ঘুমিয়েছিল, তার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, সে জানে না, খেয়াল করে দেখেন সে কিন্তু মারা যায়নি। হুম হুম রাইট? তার মানে হলো হ্যাঁ ইনফরমেশন। আপনি আপনার মনকে যে ইনফরমেশন দিবেন, এখন থেকে আপনি ভাববেন যে বেশি আওয়াজ হলে এটা আরো ভালো, এটা আরো মধুর আওয়াজ, ড্রিলের আওয়াজ, মানে আমি ওটাকে রিসিভই করব না। রাইট। হ্যাঁ, আপনি মনে করবেন যে ওয়াও সবই ভালো। হ্যাঁ ড্রিলের আওয়াজ কি মজা, আহা কি ধিম ধারাক্কা, কি সুন্দর। দেখবেন কিছুক্ষণ হুম পরে দেখবেন এই আওয়াজটা আপনার ব্রেনে ঢুকছে না। হুম আমি আপনাকে বললাম আজকে আপনি এক্সপেরিমেন্ট করেন, দেখবেন যে এই আওয়াজটা আপনাকে আর বিরক্ত করছে না। হুম যখন আপনি এই আওয়াজটার জন্য বসে থাকবেন, এই আওয়াজটা কখন হবে, আওয়াজটা কখন হবে, এই আসুক না আওয়াজটা, আচ্ছা দেখবেন যে ভালোই লাগছে। মানে হ্যাঁ এটা খুব হলো একটা এক্সপেরিমেন্ট, যে হ্যাঁ নিজেকে কিভাবে সব পরিস্থিতিতে আমি শান্ত রাখতে পারবো, হ্যাঁ নিজেকে করতে পারবো। কারণ আজকে আপনার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা কিন্তু আপনারই হয়েছে। হুম আপনি যেই এক্সকিউজে দেন না কেন, যে এখানে করছে ওইটা করছে ওইটাই নিয়ে আমার তো কোনো দোষ নেই, নো নেভার। ক্ষতি তো সবচেয়ে বেশি আমার হয়। রাইট। হ্যাঁ জীবন হলো কি একটা সমুদ্রের মতো, এখানে সবাইকে সাঁতরাতে হয়, হুম কারোর জন্য না। এই প্রকৃত সত্যটা মানুষ বুঝতে বুঝতে জীবন চলে যায়, তখন আর আচ্ছা সময় থাকে না। হ্যাঁ 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 এটা এটা সত্য পৃথিবীতে আপনার আপন কেউ নেই, মা বাবা ভাই বোন সন্তান প্রেমিক সব হলো নাটক। সব নাটক। হ্যাঁ আসলে তো আমি যদি আমার নিজেকে ধারণ করতে না পারি বা নিজের হচ্ছে সেলফ কে অন্য কাউকে কিভাবে ভালোবাসতে না পারবো? পারি যতদিন পর্যন্ত আপনার নিজেকে আপনি নিজে না চিনবেন, বাকি সব হলো ইলিউশন। আজকে হ্যাঁ আনন্দ দিলে, একটু 1% আনন্দ দিলে 1 কোটি হুম % আপনাকে ব্যথা দিবে। হ্যাঁ এটা সব ক্ষেত্রে, হুম আপনি রিলেশনশিপ বলেন যাই বলুন না কেন। হ্যাঁ, আপনি যখন ভিতরে আনন্দ পাবেন, রিলেশনশিপে আনন্দ পাবেন। আপনি ভিতরে সুখী হলে সন্তানের সাথে সুখী হবেন, আপনি ভিতরে সুখী হলে পিতার সাথে সুখী হবেন, আপনি ভিতরে সুখী হলে আপনি যা করবেন যা খাবেন সবই সুখ। হ্যাঁ আর আপনি আচ্ছা ভিতরে আমরা সুখী হবেন আমরা না। ভাইয়া আমাদের 48 মিনিট আমরা গল্প করে ফেলছি আমরা একটু আপনাকে নিয়ে জানতে চাই কোনটা? হ্যাঁ আমরা আপনাকে নিয়ে একটু জানতে চাই আমরা তো ইয়োগা নিয়ে অনেক কিছু জানলাম এখন আপনার তো ইয়োগার অর্জন আছে মানে আপনি গোল্ড মেডেল পেয়েছিলেন এটা কত সালে আমি অনেকগুলো আছে, মানে আমি ওই যে প্রথম যেটা বলছিলাম, আমরা যখন আসলে ইয়োগা নিয়ে কাজ করি তখন খুব একটা বেশি অনেক স্ট্রাগলিং বাংলাদেশে, বুঝবেন হ্যাঁ ইয়োগা হুম শুনলে হুম অনেক ধরনের। তো আমি 16 সালে বাংলাদেশের সর্বপ্রথম, মানে ফার্স্ট বাংলাদেশ হিসেবে ইয়োগা অ্যালায়েন্স আমেরিকা থেকে রেজিস্ট্রি করা ইয়োগা টিচার। ইয়োগা হ্যাঁ অ্যালায়েন্স হলো এমন একটা সংস্থা, তারা হলো পৃথিবীতে স্ট্যান্ডার্ড আপনার টিচার গুলোকে রেজিস্ট্রি করে এবং প্রোভাইড করে। তো সেটাতে হ্যাঁ বাংলাদেশ আমি আমি এটা করেছিলাম। তারপর 2018 সালে আপনার আহ, আমি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আপনার নেপালে একটা কম্পিটিশন হয়, ওখানে ইন্ডিয়া, তারপরে হলো
আপনার বিভিন্ন দেশগুলো, ইউরোপের অনেকগুলো দেশ অ্যাটেন্ড করে, তো সেখানে কম্পিটিশন করে আপনার ব্রোঞ্জ মেডেল অর্জন করেছিলাম। হ্যাঁ ওখানে 5টা আপনার অ্যাওয়ার্ডও পেয়েছি। আচ্ছা তো এটা ফার্স্ট বাংলাদেশে। আমি কিন্তু ওয়াও 2016 সাল থেকে আপনার টেলিভিশনে প্রোগ্রাম করি, সেটা হলো হ্যাঁ মাঝরাতে, হলো আপনার ডিজিজ নিয়ে। এর আগে হ্যাঁ ডিজিজ নিয়ে কেউ কাজ করে না, প্রত্যেকটা প্রোগ্রামে হলো ডিজিজ নিয়ে কাজ করা। হুম যে ধরুন আপনার হার্টের আপনি পেশেন্ট, তো আপনি হ্যাঁ হার্টকে ভালো রাখার জন্য ইয়োগাকে কিভাবে কাজ করবেন, হ্যাঁ তো এটা হুম নিয়ে প্রতি সপ্তাহে এটা সারা বছর চলে। হ্যাঁ তারপরে ঢাকা ট্রিবিউনে আমার অনেকগুলো আর্টিকেল আছে, সেগুলো ডিজিজ নিয়ে। হ্যাঁ তারপরে হুম আমি হলো 2021 সালে ফার্স্ট মানে আপনার ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট হয়েছি। ওয়াও তো আমি আমার একটা বিষয় হলো, সবচেয়ে একটা মজার বিষয়, আমি বাংলাদেশী হিসেবে একটা প্রাউড ফিল করতে পারি। সেটা হলো এরকম যে আপনি দেখবেন যারা হলো শুধু ইয়োগা করে তারা কিন্তু হ্যাঁ কেউ হুম বডি বিল্ডিং করে না। আবার যারা হ্যাঁ বডি বিল্ডিং করে তারা কেউ ইয়োগা করে না। দুইটা যোগা কিন্তু করে না। দুইটা টোটালি কন্ট্রোভার্সিয়াল। বডি বিল্ডিং হলো স্টিফনেস, হেভি আপনার আর মানে শক্ত করে ফেলবে, হ্যাঁ, আর ইয়োগা হলো টোটালি হলো আপনার এটা উল্টা। তো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, আমি এটা বলতে পারি যে পৃথিবীতে আপনি আমার আমার যখন জ্ঞান হওয়ার পর থেকে আমার জীবনে 7 দিন নেই যে আমি দুইটাকে গ্যাপ দিয়েছি। হোলি শিট আমি একটু আপনার কাছ থেকে এই জার্নিটা শুনতে চাই যে কেন আপনার মনে হলো যে আপনার মানে আপনি তো বলছেন একদম 2004 সাল থেকে মনে হয় আপনি যোগার সাথে জড়িত এবং 98 সাল থেকে আপনি জিম করেন। আমি হ্যাঁ, আপনি 2000 শিখান। হ্যাঁ, অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টরই আপনি 4 সাল থেকে কাজ আমি আমার করছেন। জ্ঞান আছে, ধরেন আমি আমার মনে আছে এটা হলো আপনার 92 মানে হ্যাঁ 92 93 সালের দিকে আমি ইস্পানিতে পড়তে যাই। তখন থেকেই আমার হোস্টেলে থাকা সেই সময় থেকে শুরু। তার আচ্ছা আগে পিটি স্কুলে পড়েছি, পিটি স্কুল নামই হলো পিটি স্কুল, ব্রাহ্মণবাড়িয়া পিটি স্কুল, সেখানে আমাদের সব পিটি দিয়ে শুরু করা হতো। আচ্ছা সেই একদম আপনার প্লে নার্সারি একদম পিটি দিয়ে শুরু। হ্যাঁ তো যার ফলে হলো কি মানে ওই ট্র্যাডিশনটা একদম ছোটবেলা থেকে। তো আমি দেখেছি সারা পৃথিবীতে, আমি যখন বাহিরেও কাজ করি দেখি না কাউকে যে এরকম আপনার দুইটা সেক্টরে এত বছর যাবত এক্সপেরিয়েন্স আছে এবং কন্টিনিউ হুম করতে পারে। কন্টিনিউ করতেছে হ্যাঁ হুম আপনি দেখবেন ইন্ডিয়াতে, আপনি দেখবেন যারা ইয়োগী আছে বা ওয়ার্ল্ডে দেখবেন তারা দুইটা মিলিয়ে খুব একটা বেশি এরকম এক্সপেরিয়েন্স বা অ্যাচিভমেন্ট তাদের নেই। তো হ্যাঁ যার ফলে হলো কি, আমার ফরেনার পাওয়ার একটা বিষয় আছে, অনেক ফরেনাররা আপনার ইয়োগা টিচার দিয়ে সার্চ করলে যখন আমাকে পেয়ে যায় তখন এরা দেখা যায় যে আপনার অনেক ইন্ডিয়ান টিচারদের কাছেও না করে আমার কাছে করতে চায়। সেটা আমি একটা ভালো বোধ করি আর কি বাংলাদেশি হিসেবে। হ্যাঁ এটা আমার একটা হ্যাঁ, একটা এটা ভালো, চমৎকার বিষয়। এটা একটা ভালো লাগে। তারপর আরেকটা বিষয় হলো যেটা যে আহ, এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে, জন্য আমি যখন থেকে এটা করি, ধরেন ঢাকাতে আপনি তো জানেন ঢাকাতে ধুলা বালি ময়লা আবর্জনা কত হুম কিছু। হুম তো এখানে থেকে ধরেন আপনার কোনো ডিজিজ মানে সর্দি কাশি জ্বর ঠান্ডা বা কোনো রোগ না লাগা, কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়া, কোনো মেডিসিন না খাওয়া, এটা একটা হুম চ্যালেঞ্জিং বিষয়। হ্যাঁ এটা আমার জীবনে এখনো হয়নি। এটা আমি একটা আপনি ভালো, কতদিন ধরে মানে এই কি বলবো অ্যালোপ্যাথির এই মেডিসিনের বাইরে আমি এটা জানতে চাই। না আমি তো আমার জীবনে এগুলো নেই বাইরে মানে নেই, আচ্ছা, এটা আর সুযোগ নেই। ওকে। তো এটা একদম এটা মানে আর্লি টাইম থেকে যখন থেকে আপনার কাজ করা শুরু সেরকম সময় থেকে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ মানে আমরা যখন হচ্ছে চমৎকার। যে পডকাস্টের আগে আমরা যখন ভাইয়ের সাথে কথা আলাপ করতেছিলাম তখন আমরা ভাইকে বললাম যে আমরা দুজনে জাহাঙ্গীরনগরে ছিলাম। তখন ভাই আবার বলল যে ও মা তা মানে তুমি তো গতকালকে আমাকে বলনি। তো ভাইকে আমরা জিজ্ঞেস করলাম ভাই আপনি কত ব্যাচে যখন ছিলেন? ভাই যখন 34 ব্যাচে বললেন যে আমরা দুজনেই খুব আমাদের থতমত থেকে খেয়ে 10 গেছি। বছর অলমোস্ট সিনিয়র। হ্যাঁ 10-11 বছর সিনিয়র। তো হ্যাঁ এই যে উনাকে দেখলে তো মানে ওই যে উনি বললেন না যে বয়সটা যে কম রাখা যায় যে একটা ব্যাপার যে এটা উনি প্রমাণ যে উনাকে দেখে মনে হয় না উনি এত সিনিয়র। আমি না, নিজে এবং বুঝতে উনি পারিনি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন। হ্যাঁ, তো সেই বিশ্ববিদ্যালয়ের জায়গা শিক্ষকও থেকে উনি। উনাকে কেউ শিক্ষক বলবে না। উনাকে দেখে না। কিন্তু স্টুডেন্টই মনে হয়। হ্যাঁ, আমি বলবো যে এটা একটা খুবই ইন্সপিরেশনের জায়গা আমাদের সবার হ্যাঁ, জন্য যে হ্যাঁ, হ্যাঁ। নিজেকে নিজের লাইফস্টাইলটাকে কন্ট্রোল করে কতটা হেলদি থাকা যায়। যে আপনাকে দেখে একটা মানুষ বলবে যে ইউ লুক ইয়াঙ্গার। আসলেই হ্যাঁ।
স্যারের থেকে না আমাদেরকে অনেক ক্ষেত্রে বয়স্ক মনে হয়। আমাকে তো মনে হয় আমার তো ফিটনেস একদম আন্ডা। না, এটা আমি বিশ্বাস করি, আমি একটা বিশ্বাস করি জানেন, আমি চাই এই এই বিশ্বাসটা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সবাই এটা করা উচিত। আমি একটা বিশ্বাস করি যে আমি যদি একটা যোগা টিচার নিজেকে দাবি করি, আমার হ্যাঁ স্বাস্থ্য, আমার মন, আমার আত্মা সেটা হ্যাঁ যদি পবিত্র এবং বিশুদ্ধ না হয়, তাহলে আমার কোনো রাইটস নেই মানুষকে আমি শেখাবো, হ্যাঁ, আর আপনার রাইট? মধ্যে যদি হচ্ছে নেগেটিভ এনার্জি থাকে, এটা আপনার স্টুডেন্টদের প্রতিও হচ্ছে যে আকৃষ্ট করবে বা তাদের মধ্যে হচ্ছে ইফেক্টটা ফেলবে। ওটা আমি রিফ্লেকশনটা আসবে। হ্যাঁ, আমি রিফ্লেকশনটা যেটা আসবে। বিশ্বাস করি সেজন্য আমি নিজেকে, আমি ধারণ করাটাকে বিশ্বাস করি, হয়ে যাওয়াটা যেটা আমি বিশ্বাস করি সেটা হলো সাধনা করে হয়ে যাওয়াটা। হ্যাঁ ঠিক আমি একটা অনুরোধ করব যে বাংলাদেশের যত ডাক্তাররা আছেন তারাও যদি আজকে এভাবে নিজের মধ্যে ধরে যে না ঠিক আছে আগে আমি সুস্থ হব, তারপর আমি চিকিৎসা করব, দেখেন আমার সুন্দর একটা নেশন কিন্তু তৈরি হয়। হ্যাঁ দেখেন আমরা এমন তো করতে পারি, তাই না? আমরা আসলে হ্যাঁ কিভাবে করব? আজকে দেখেন কষ্ট কোথায় বলি আপনাকে, আজকে ঢাকা শহরে আমরা এত ইকোনমি আমাদের ডেভেলপ, ঢাকা শহরে গাড়ির সংখ্যা অগণিত, একটা গাড়ি 50 লক্ষ টাকার নিচে কোনো গাড়ি নেই। মানুষের জীবনযাত্রা দেখেন কত ধনী আমরা, কিন্তু স্বাস্থ্যের অবস্থা দেখেন। এখন দেখা যাচ্ছে যে পরিমাণ ঘর বাড়ি তার চেয়ে বেশি পরিমাণ হলো আপনার ডিসপেন্সারি। এটা তো কোনো মানে মুক্তির পথ হতে পারে না। এটাকে একমাত্র সম্ভব ফেরানো যদি ডাক্তার আমাকে হাত দিয়ে বলে আমি একজন ডাক্তার, আগে আমি সুস্থ থাকবো, আমার স্বাস্থ্যটা যেন সুন্দর হয়, আমাকে দেখে যেন মানুষ অনুপ্রাণিত হয়, রাইট? তারপর আমি চিকিৎসা করব। প্রত্যেকটা ডাক্তার যদি এটা বলে, দেখেন একটা সুন্দর নেশন তৈরি হয়ে যায়। আমরা যখন একটা ডাক্তারের কাছে যাবো দেখবো দেখুন ডাক্তারের স্বাস্থ্যটা তো ভালো, আমি যখন দেখবো যে ডাক্তারটা এত সুন্দর, আমার মধ্যে কিন্তু একটা কি হবে, মানে একটা অনুপ্রেরণা তৈরি হবে যে না আমার হ্যাঁ স্বাস্থ্যটা ভালো, মানে আমি তৈরি করবো। এবং মানে এগুলোকে অনেক বেশি ফোকাস করতে হবে, যত হ্যাঁ বেশি ফোকাস করা যাবে তত জেনারেশন তৈরি হওয়ার জন্য চেষ্টা করবে, যেটা আমি চেষ্টা করলে পারবো। হ্যাঁ এগুলো না ছড়ালে হবে কি জানেন, দেখা যাবে যে আমাদেরকে, আপনি লক্ষ্য করে দেখুন, আমি একটা যদি আপনাকে ইকোনমিক্যাল একটা হিসেব দেয়, আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা জীবনে যা আয় করি তার সবগুলো কিন্তু ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে এবং সাফারি। আপনি হ্যাঁ ডাক্তার ওষুধ ঠিক হয়ে যেত তাও কিন্তু কথা না, আপনি দেখেন দিনের কত ঘন্টার মধ্যে ঘন্টা আপনার কাজে লাগে, আর বাকি হুম কতটা সময় আপনি অসুস্থ বোধ করেন। হুম আপনি প্রকৃত পক্ষে আপনি দেখেন, আমি যেটা জরিপ করে আমি দেখেছি কাজকর্মের মধ্যে, একটা মানুষ এভারেজ দেখা যায় সে 8 ঘন্টা বা 12 ঘন্টা অফিস করছে, প্রকৃত হুম পক্ষে সে 1 দিনের বেশি কাজ করতে পারে না, বাকি সময়টা সে অস্থির, বা আপনার দেখাচ্ছে কাজ করছে কিন্তু কাজ হচ্ছে না, তার হুম কর্ম ঘন্টাগুলো নষ্ট হচ্ছে। হ্যাঁ তো এর জন্য হলো কি নেশন তৈরি করতে হবে, এই জন্য আমি চাই এটা, মানে এটা কারা তৈরি করতে পারবে। এখন আমরা তো আমাদের জায়গা থেকে বলছি, এখন হ্যাঁ প্রত্যেকটা ডাক্তার যখন এগুলো বলবে যে দেখেন আপনি আমার কাছে কেন আসছেন, আপনি আমার কাছে কিন্তু না আসতেও পারেন, আপনি যখন এই কাজটা করবেন, ঠিক আছে আমি হার্টের জন্য আপনাকে ট্রিটমেন্ট করছি, এখন এটাকে হুম ভালো রাখার জন্য আপনাকে এই কাজগুলো বেশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন ঘুমের জন্য ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, ডাক্তার আপনার ওষুধ লিখে দেয়। আপনি তো জানেন ঘুমের জন্য কি করতে হবে, আপনি ঘুমের ওষুধ যখন খাবেন আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয় হুম মেলাটোনিন, সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আপনি একটা সময়ে বা আপনি কিছু বেশি দিন যখন খাবেন, আপনি অ্যাবনরমাল ফিলিংস, অ্যাবনরমাল আচরণ, অ্যাবনরমাল নিউরো ফাংশন তৈরি হবে, হুম হুম আপনার জীবনটা আরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ডাক্তার আপনাকে সুন্দর করে বলতে পারতো যে ঠিক আছে আপনি ঘুমের ওষুধটা কেন খাবেন, দরকার নেই, আপনি সারাদিন একটু বেশি পরিশ্রম করেন, দিনের বেলা ঘুমাবেন না, সন্ধ্যার পর আপনি হুম ব্লুরে সময় যাবেন না, আপনি 9টা হুম 10টার সময় লাইট জ্বালানোর দরকার নেই, মোবাইলটা আপনি দূরে রাখেন, হ্যাঁ অটোমেটিক আপনি ঘুমিয়ে যাবেন, শেষ কিন্তু। হ্যাঁ হ্যাঁ বুঝলেন? মানে আপনি যখন আপনার মধ্যে সিস্টেমটা এইভাবে যদি মোটিভেট করা যায়, ধরেন আপনি কিডনি পেশেন্ট থেকে শুরু করে যত ডিজিজে হোক না কেন, তাদেরকে যদি বলা হয় যে আপনি প্রত্যেকদিন আধা ঘন্টা করে দৌড়াবেন, প্রত্যেকদিন আধা ঘন্টা হাঁটবেন, যেন আপনি আগামী মাসে আসবেন তো ঠিক আছে, আপনি ওষুধগুলোর পাশাপাশি কিন্তু আপনাকে আধা ঘন্টা করে দৌড়াতে হবে, আপনি কমিটমেন্ট করে হ্যাঁ হ্যাঁ বাধ্য করে দেন, এদেরকে মোটিভেট করে দেন। তো এখন মোটিভেট করবে না ডাক্তার, এখন ডাক্তাররা নিজের তো হাঁটে না। আপনি হুম দাঁতের ডাক্তারের কাছে যাবেন, তার দাঁতের সমস্যা, চুলের ডাক্তারের কাছে যাবেন, তার চুলে চুল নাই, হুম হার্টের হুম ডাক্তারের কাছে যাবেন, নিজের হার্টে ব্লক করা। হ্যাঁ আপনি ডায়েটিশিয়ান, বাংলাদেশের ডায়েটিশিয়ানের কাছে যাবেন, নিজেদের পেট বড়। হ্যাঁ তো মানুষ কিভাবে অনুপ্রাণিত হবে বলেন? কারণ আমরা আসলে এক্স্যাক্টলি কর্মটাকে ধর্ম মানি না। হ্যাঁ, আমরা কর্মের আমি জায়গায় যে ডেডিকেটেড না বা ওইটার প্রতি কি বলবো গ্রেটফুল না। আমি যখন আমার হ্যাঁ কাজের প্রতি গ্রেটফুল থাকবো তখন কিন্তু ওইটা আমি অটোমেটিক্যালি ওটাতে ফোকাস থাকবো,
ওইটা আমি হ্যাঁ, ওটা করব, আমি ওটা আমার ধারণ জীবনে করব। চলে আসবে। সেটা হ্যাঁ, যে জায়গা থেকেই হতে পারে। একটা কৃষক থেকে শুরু করে, একটা শিক্ষক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, যে যারটা করে না আসলে। হ্যাঁ। এজন্য কিন্তু অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য যে আমি আপনার সাথে একটা কথা বলবো বা আপনি আমার সাথে একটা কথা বলবেন, কিন্তু আমি সারাদিন অনেক নেগেটিভ এনার্জির ভিতর দিয়ে আছি। আমার সামনের জন অনেক নেগেটিভ এনার্জির ভিতর, মানে এগুলো কিন্তু ক্ল্যাশ করতে থাকে। হ্যাঁ, তো নিজেকে যদি নিজে না চেনা যায়, সেই জায়গাটায় তো পাশের জনকেও আমি ক্ষতি করতেছি। যখন আমি নিজেকে জানতেছি না, তখন আমি আমার আশেপাশের মানুষটা, আমার ফ্যামিলির মেন্টাল হেলথ বলি বা আমার বন্ধু-বান্ধব বলি, কলিগ বলি, সবার উপরেই কিন্তু আমার একটা কি বলবো এনার্জি তোমার। রিফ্লেকশন যায় না হ্যাঁ, সারাদিন। হ্যাঁ, আমার এনার্জিটা তো ওদের গায়ে রিফ্লেক্ট করে। হ্যাঁ, 100%, 100%। তো এইটা কিন্তু মানে নিজেকে না জানাটা শুধু নিজের ক্ষতি তো হচ্ছেই, আশেপাশের মানুষেরও ক্ষতিটা হয়। হ্যাঁ। আমি ভাইকে আরেকটা প্রশ্ন করব ভাই। আপনি বললেন যে আপনি গত কত বছর ধরে আপনি একবেলা করেই খাচ্ছেন? এটা 2016 এর পর থেকেই। আচ্ছা, প্রায় বাহ! হচ্ছে যে এই কত ৬ বছর ৮ বছর এরকম? হ্যাঁ, তো প্রায় হ্যাঁ। হচ্ছে ৭ বছর ধরে বা ৮ বছর ধরে আপনি একবেলা করে খাচ্ছেন। তো আপনার একবেলা খাবারে আপনি মানে কি, কি রাখার চেষ্টা করেন? হ্যাঁ, এখানে একটা ভালো প্রশ্ন। একবেলা খাবারে আমাকে যেটা মেইনটেইন করতে হয় সেটা হলো ফুল নিউট্রিশন। হ্যাঁ, হ্যাঁ, ফুল হুম, নিউট্রিশন করতে গেলে আমাদের ক্যালোরি জাতীয় ৩ টা আছে। সেটা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ৩ টা থেকে ক্যালোরি আসে। হুম, আর হলো আপনার ভিটামিনস গুলো। সেজন্য আমি সবসময় যেটা চেষ্টা করি ৪ টা ডিম কুসুম সহ, আইদার হুম, যেদিন ডিম হুম, না হবে সেদিন চিকেন। এর হ্যাঁ, সাথে ৫-৭ রকমের আপনার ধরেন ভেজিটেবল আর হলো এক ধরনের শাক। আচ্ছা, হুম? আচ্ছা। ৫-৭ ধরনের মধ্যে ৫-৭ কালারের সব ধরনের ভেজিটেবল গুলো একদম আপনার হুম, সালাদ করে যেগুলো খাওয়া যায়, হ্যাঁ? চেষ্টা করি। একটা হুম, সময়ে আপনার করলা থেকে শুরু করে সবগুলোই হলো আমি কি আপনার ওই যে ব্লেন্ড করে খেতাম। কিন্তু এখন দেখি আমাদের যে বিষয়গুলো আছে আপনার ওই যে বিভিন্ন এগুলোর মধ্যে আপনার বিভিন্ন কিছু পেস্টিসাইড, মেশাচ্ছে। হ্যাঁ, তো যার ফলে চেষ্টা করি অর্গানিক খুঁজে, সবসময় তো আর অর্গানিক পাওয়া যায় না। তো হুম, অর্গানিক না পাওয়া গেলে যার ফলে এখন একটু হালকা করে আপনার বয়েল করে খাবার চেষ্টা করি। কারণ হলো হুম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিটামিনস হলো 2 কাইন্ড অফ ভিটামিনস। ওয়াটার সলিউবল আর হলো আপনার ফ্যাট সলিউবল। হ্যাঁ, ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো এগুলো আপনি বাহির থেকে না নিলেও আপনার শরীরে ফ্যাট ভেঙে হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনার এ হুম, ভিটামিন। হুম? কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন গুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হলো এভরি টাইম নেসেসারি। ওয়াটার সলিউবল গুলো কি কি? ভিটামিন বি, ভিটামিন সি। হ্যাঁ, তো হুম, এগুলো হলো শাকসবজি ফলমূলে থাকে। হ্যাঁ, তো আপনি ধরেন এখন যখন এগুলোকে তাপ দিবেন অতিমাত্রায় তখন তো এগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার ফলে দেখেন আমরা খাবার খাই কিন্তু খাবারের কোনো রেসপন্স আমাদের নেই। হুম, আমরা সবজি খাচ্ছি, শাক হুম, খাচ্ছি, এমন ভাবে খাচ্ছি, বিষ করে খাচ্ছি, হুম, টক্সিন করে খাচ্ছি। হুম, এগুলো যখন হুম, রেসপন্স না হয় আমাদের ভিতরে গিয়ে কি হয়? টক্সিন হয়ে যায়। হ্যাঁ, রান্নাটা আমরা বুঝি না, তাপমাত্রা বেশি হুম, দিয়ে রান্না করি। তারপর কোনটার সাথে কোনটা মিশলে টক্সিন হবে সেগুলো আমরা হুম, বুঝি না। হুম, হুম, তারপর আরেকটা বিষয় হলো খাবারটা কিভাবে খেতে হবে সেটা বুঝি না। হুম, যেমন ধরুন খাবার সায়েন্সটা এই যে এখানে সব জায়গায় যোগ আছে। আপনি একটা খাবার ধরেন আপনি নিলেন। খাবারটা নিয়ে আমরা ইউনিক ভাষায় যেটা বলি, খাবারটার কাছে তোমার ১ম এ সারেন্ডার করতে হবে। হুম, কারণ খাবার তো একটা শক্তি, হ্যাঁ, রাইট? হুম, তুমি যেমন হ্যাঁ, একটা শক্তি, তুমি তো আসলে একটা আত্মা। আমরা সবাই পৃথিবীর একটা আত্মা। একটা হুম, আত্মা মানে হলো একটা এনার্জি। আমাদের হুম, মূল ফর্ম কিন্তু সোল। সোল মিনস হলো এনার্জি। তো হুম, যে হুম, খাবারটা সেটাও একটা এনার্জি। তো হুম, সেটাকে আমার কি করতে হবে? সারেন্ডার করতে হবে। আপনি যখন হুম, এটা সারেন্ডার করবেন দেখবেন আপনার মনের মধ্যে একটা হ্যাপি হরমোন সিক্রেশন বেড়ে যাবে। আপনি নিজে আজকে হুম, দেখবেন নিয়ম করে। আপনি কিন্তু আপনার উপকার করছেন। আপনি হুম, যখন গ্রেটফুল হবেন, আপনার ভিতরে হুম, ডোপামিন এন্ডোরফিন বেড়ে যাবে। হুম, হুম, তারপরে আপনি চোখ দিয়ে ভালো করে তাকালেন। আপনার আইসাইট কি হবে? নার্ভ গুলো কি হবে? অপটিক নার্ভ গুলো অ্যাক্টিভেট হবে। খেয়াল করে দেখেন। এখান হুম, থেকে একটা এনার্জিকে আপনার ব্রেন নিউরন গুলোকে স্টিমুলেট করে দিবে। তারপর আপনি হাত দিয়ে ধরলেন, হাত দিয়ে স্পর্শ করলেন, মুখে নিলেন, চিবুলেন, সময় নিলেন। মুখে যত বেশি চিবুলেন টাইলেট আমাদের হরমোন সিক্রেশন যেগুলো হয়, হ্যাঁ, এনজাইম, টাইলিন, সেগুলো সিক্রেশন বেড়ে যাবে। তারপর হুম, আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। এই খাবারটা 100% অ্যাবজর্ব হবে। এটা আপনার জন্য কোনো হার্মফুল হবে না এবং এখান থেকে টক্সিন তৈরি হবে না। হুম, এই একটা খাবারই, এই একই ধরনের খাবার আপনি খাওয়ার সময় আপনি অফিস নিয়ে চিন্তা করছেন, নাচানাচি করে খেয়ে ফেললেন। এটা স্ট্রেস আপনার জন্য ইটিং যেটা করি আমরা, তখন দেখেন কিন্তু একই খাবার, দেখেন আপনি যখন যোগে খাবেন, ইয়োগাতে খাবেন, এই খাবারটা হুম, আপনার জন্য 100% অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে।
আবার এই খাবারটা যখন আপনি বিয়োগে খাবেন, ডিটাচড হয়ে খাবেন, মানে অপ্রকৃতিতে খাবেন, অপ্রকৃতিস্থ হয়ে খাবেন, এই খাবারটা আপনার জন্য হার্মফুল হচ্ছে। একই হ্যাঁ, জিনিস। আমি যেই খাবারটা খাচ্ছি সেই খাবারটার টেস্ট, সেই খাবারটা যদি আমি ফিল করে খাইতে না পারি, রাইট। তো হুম এটা তো আমার কাজে আসছে না। যে আমার আমরা তো খাইতে দৈহিক একটু ভাবে- সময় লাগে। আমি চাবাবো, আমি কি খাচ্ছি, এটা আমি টেস্টটা নিবো, তারপর আমি গিলবো। দৈহিকভাবে আমরা ইয়োগা মানে হলো কি, আমরা দৈহিক হওয়া যাবে না। হ্যাঁ, খাবারটা যেমন দৈহিক থাকবে, তেমন মানসিক থাকবে, তেমন আত্মিক থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আত্মা দিয়ে খেতে হবে, প্রত্যেকটা কর্ম আত্মা দিয়ে করতে হবে, হুম, তাই না? আপনি যখন যে কাজ, এই কাজটা আপনি আত্মা দিয়ে করলে এটা থেকে হ্যাপি হবেন, আপনি লাভ হচ্ছেন, হুম, আপনার হুম, ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন, হ্যাপি হুম হরমোন হুম, গুলো সিক্রেশন বেড়ে যাবে, আপনার ডিজিজ হবে হুম, না। হুম, হুম, প্রত্যেকটা কাজ যদি আজকে মানুষের মনে করে বুক দিয়ে যে না আমি শরীর দিয়ে করব না, আমি আত্মা দিয়ে করব, দেখেন পৃথিবীতে কোনো ভায়োলেন্স থাকবে না, শান্তি হয়ে যাবে পৃথিবী। হ্যাঁ, এটাই তো আমাদের প্রকৃতি, আত্মাই তো আমাদের প্রকৃতি, এমনই হওয়ার কথা ছিল, এবং সেই জন্য আমরা পৃথিবীতে আসছি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ভাইয়া খুব সুন্দর করে গুছায় এত সুন্দর করে হচ্ছে যে বললেন। তো আপনার হচ্ছে ইয়োগা আপনি করতেছেন অনেক বছর হয়ে গেল। আপনি এমন কোন দিন আপনি সপ্তাহে ৭ টা দিন পারলে ৭ টা দিনেই হচ্ছে যে আপনি ইয়োগা এবং জিম ২ টাই করছেন। আর আপনার হচ্ছে যে আপনি তো মানুষজনকেও ইয়োগা শিখাচ্ছেন অনেক বছর ধরে। মানে এরকম হচ্ছে আপনার মানে যাদেরকে ইয়োগা শেখান, মানে এরকম তো আপনি বললেন যে কেউ কন্টিনিউ করতে চায় না। যে ৩-৪ মাস এসে আবার হচ্ছে চলে যাচ্ছে, আর আসে না। তো আপনার কি এরকম কোনো পরিচিত বা আপনি এরকম কোনো স্টুডেন্ট পেয়েছেন যারা হচ্ছে যে অনেক বছর ধরে করছে ইয়োগাটা? আমার কাছে যারা ইয়োগা করে বেশিরভাগ হলো আপনার পেশেন্ট। আচ্ছা, আচ্ছা, ফরেনার যারা তারা তো হলো রেগুলার, তাদের কখনো আমি দেখেছি ৮ বছর ১২ বছরও আছে, এবং ক্লায়েন্ট আমার কাছে আছে আচ্ছা। রেগুলার করে। হুম তারপর ডিজিজ যারা আছে, ইয়োগাটা বেসিক্যালি রেগুলার করার মানুষজন বেশি, যারা ডিজিজ। কারণ হলো কি, কারণ আপনি নিজে দেখবেন যে সে যখন ঔষধ এবং এগুলোর মধ্যে প্রবলেমের মধ্যে থাকে, যখন হুম, একটা পর একটা ওষুধ কাটতে থাকে আর দরকার হয় না, হ্যাঁ, অটোমেটিকলি হুম ভালো বোধ করে, তখন কিন্তু সে বেনিফিটটা বুঝে যায়, হুম, তখন আর সে ছাড়তে চায় না। ছাড়ে আচ্ছা, না আর আমি আচ্ছা, বলেছি মানুষ কন্টিনিউ করে না, সেটা হলো জিমের কথাটা বলেছি। আচ্ছা, জিমে আচ্ছা, বেশিরভাগ মানুষজন গেলে প্রথমে মনে করে সালমান খান হবে, হ্যাঁ, ঋত্বিক হবে, ২ মাস ৩ হ্যাঁ, মাস, একটু কষ্ট করার পর পরে তারপর আর কন্টিনিউ করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইয়োগাটা তাহলে কন্টিনিউ করতে চাই। যোগাটা মানুষজন মানে কন্টিনিউ করে, যারা করে আচ্ছা, অনেক আচ্ছা, মানুষজন আছে, খুব আচ্ছা, ভালো আচ্ছা, কন্টিনিউ আচ্ছা, করে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমাদের বেশিরভাগ বেশিরভাগ লোক হলো যারা কন্টিনিউ করে, তারা হলো বেশিরভাগ পেশেন্ট, আচ্ছা, আচ্ছা আচ্ছা। বয়স্ক এবং পেশেন্ট, তারা রেগুলার করে যোগাটা। আর হচ্ছে আপনাকে একটা সিরিয়াস প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনার জীবনে আপনি এত বছরের জীবনে আপনার জীবনে ইনফ্লুয়েন্সিয়াল বা ইম্পোর্টেন্ট উইমেন কারা, কারা আছে? মেয়ে, মহিলা? হ্যাঁ, হ্যাঁ, মহিলা যে জি আপনাকে অনুপ্রাণিত করছে বা আপনার জীবনে খুবই ইম্পোর্টেন্ট, তারা খুবই গুরুত্বপূর্ণ। না, আমি আমি মানে আপনি যদি আমাকে বলেন, আমার বিলিফ সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি হ্যাঁ, জেন্ডারে বিশ্বাস করি না, ক্লাসে বিশ্বাস করি না, রাষ্ট্রে আচ্ছা, বিশ্বাস করি না, আচ্ছা, রাষ্ট্রীয় বিশ্বাস করি না, আমি ভিসায় বিশ্বাস করি না। আমার বিশ্বাস হলো এক পৃথিবী, হ্যাঁ, আপনার এক পৃথিবী, এক দেশ, এক জাতি। আচ্ছা, তো এটা একটা বিষয়। আর অনুপ্রেরণার কথা বললে, যে আমাকে যদি বলেন আমার এইখানে আসা পর্যন্ত বেশিরভাগ বিষয়টাই হলো আমি নিজ থেকে শিখা একটা মানুষ। আচ্ছা। মানে আমি 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 যেটা সাধনা করা এবং ধারণ করাটা, আমি হুম, 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 আপনাকে যা কিছু বলবো নিজের প্রতি অ্যাপ্লাই না করে, হুম, ধারণ না করে, এটা আমি কখনোই মানে এটা আমি বলি না বা করি না। হুম, হুম, হ্যাঁ, হুম, তো এই বিষয়টা। আর জেন্ডার হিসেবে আমি তো ওইটাই বললাম। আর আমি খুব হ্যাপি হই যখন আমি হ্যাঁ, দেখি যে মানুষ, মানে যারা, যেমন আপনি যদি বলেন, যেহেতু আপনি ওমেনদের কথা বললেন, হ্যাঁ, আহ, আমি খুব খারাপ বোধ করি হ্যাঁ, ওমেনদেরকে নিয়ে। হুম, আমি এই পুরুষতান্ত্রিক সমাজকে খুব হেট করি। হুম, হুম যেমন আমি আপনাকে একটা ছোট সহজ কথাই বলে ফেলি, আমি মানে আপনার অবিবাহিত, হ্যাঁ। হ্যাঁ, তো হুম খুব সহজভাবে বলি, আরো বুঝবেন। তো আমি আমি কি চাই, আমি অর্ধাঙ্গী চাই। হ্যাঁ, আমার আত্মা অর্ধেক, আরেকটা আত্মা পেলে কি হবে, পূর্ণ ওয়ান হবে। হবে পূর্ণ হবে। হ্যাঁ, Right. এখন অর্ধাঙ্গী নেই, কেন নেই? এর জন্য পুরুষতান্ত্রিক সমাজ দায়ী। যেমন
আমি যেভাবে ছোটবেলা ফ্রি থিঙ্কিং করে এবং যেভাবে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছি, হ্যাঁ রাইট? এখন আমার অর্ধাঙ্গী যদি এইভাবে বড় না হয়, সে তো বিকলাঙ্গী হবে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে চলেছি, আমি যেভাবে রাইট গড়ে উঠেছি, হ্যাঁ এখন আপনি আমাকে বলেন, আমার মতো এরকম করে গড়ে ওঠা যদি অর্ধাঙ্গী না হয়, তাহলে আমি তার সাথে আমি যেভাবে দৌড়াচ্ছি, সে তো পিছনে পড়ে যাবে। হুম আপনার ডান পা বাম পা যদি সমান শক্তিশালী না হয়, আপনি পূর্ণাঙ্গতা পাবেন না। হুম যদি দুর্বল হয়, ডান পা যদি শক্তিশালী বেশি হয়, আপনি পারবেন না, ছুটে যাবে। হুম হুম তো এই যে আমি অর্ধাঙ্গিনী পাইনি, এর জন্য পুরুষতান্ত্রিক সমাজটা দায়ী, সারা পৃথিবী দায়ী, হুম শুধু বাংলাদেশ না। আপনি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে দেখেন হলিউড বলিউডের কথা বলি, নায়করা নায়িকা বিয়ে করবে, নায়িকা বিয়ে করার পর সে সিনেমা করতে পারবে না। আরে ভাই, তুমি বিয়ে করেছো নায়িকা, শি ইজ এ পাবলিক ফিগার, তুমি জেনে শুনে বিয়ে করেছো, তুমি সিনেমা করতে পারবা, নায়িকাটা সিনেমা করতে পারবে না। ওয়াই? হ্যাঁ কেন? কারণ সে পুরুষ, বেটা মানুষ। কেন? না, আমি আপনাকে বলি কেন, সমস্যা কি? তার মানে হলো সেটাই দেখেন, তো। দেখেন মানে এরা যে নিজেদেরকে বলে মানে ডেভেলপ বলে, এডুকেটেড বলে, দেখেন তারা মানে কি করে। আপনি ইন্ডিয়াতে দেখেন, আপনি ছেলেদের রেমুনারেশন দেখেন আর নায়িকাদের রেমুনারেশন দেখেন। ওয়াই? কেন? আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য। আপনি সেটা এখন সব এখানে জায়গায়, চা শ্রমিক থেকে শুরু করে একটা দিনমজুর থেকে শুরু করে সেখানেও আপনি দেখবেন যে যেখানে পুরুষ একটা শ্রমিক 700 টাকা পায়, নারী একটা শ্রমিক 40 টাকাও পায় না। কিন্তু এখানে না, আমেরিকার কথা বলি আপনাকে। হিলারি ক্লিনটন যখন নির্বাচন করেছে, তখন আবার অনেক স্টুডেন্ট ছিল আমেরিকাতে, তখন আমি তাদেরকে বললাম, আমি তো তোমাদের হিলারি তো মানে জয়ী হবে, আমি তো হিলারির দেখছি যে অবস্থা সারা পৃথিবীতে পরিচয়। ওরা আমাকে বলে কি, না আমরা হিলারিকে ভোট দেবো না। আমি অবাক হয়ে গেলাম, তোমরা ভোট দেবে না কেন? না, আমরা ওমেনদেরকে দেবো না। আমি বলছি, তোমরা না, তোমাদের থেকে আমরা বেশি মডার্ন। আমরা খালেদা জিয়াকে দেখো কত সালে আমরা বানিয়েছি, প্রাইম মিনিস্টার বানিয়েছি। হ্যাঁ তারপর আমি বলেছি, আমরা খালেদা জিয়াকে কত সালে প্রাইম মিনিস্টার বানিয়েছি, তোমরা এখন একটা মহিলাকে বানাতে পারো না। তারপরে দেখলাম ঠিকই, রেজাল্ট হওয়ার পর দেখলাম তারা ঠিকই, আপনার হিলারি আসেনি। তখন আমি চিন্তা করলাম, ও মাই গড, সারা পৃথিবী মনে করছে হিলারি আসবে, দেখি ওরা মানে আপনার পুরুষকে দিয়েছে। তো এর জন্য আপনি দেখেন, আজকে দেখেন পৃথিবীতে বৈষম্যের কারণটা আপনি দেখেন। আচ্ছা, আপনাকে আমি বলি, আমি যেভাবে বড় হয়েছি, একটা নারী যদি সেভাবে বড় হয়, আমার বেনিফিট। হ্যাঁ আমি তো বিকল্প নিয়ে থাকতে পারবো না। সে আজকে আমরা নারীদেরকে শুধু প্রোডাক্ট হিসেবে বাহ্যিকভাবে শুধু মানে ফিজিক দিয়ে তৈরি করছি। নো, নেভার। ফিজিক আপনার 10 দিন ভালো লাগবে, 20 দিন ভালো লাগবে, 1 বছর ভালো লাগবে, 5 বছর, তারপর আপনার মনের ক্ষুধা আছে, আত্মা আছে, সেটার সাথে সমন্বয় না করতে আমার ভালো লাগবে না। যার ফলে সারা পৃথিবীতে দেখেন ঐশ্বর্যের মতো সুন্দর হওয়ার ফলেও সে সংসারে সুখী না। হ্যাঁ মানে এর কারণটা কি জানেন? এর কারণটা হলো, পুরুষরা যেভাবে স্বাচ্ছন্দ্যে বড় হতে পারে, মেয়েরা সেভাবে বড় হতে পারে না। তোমাদের দৃষ্টিতে একটা ছেলে সব কাজ করলে ঠিক আছে, একটা মেয়ে একটু এদিক থেকে সেদিক করলেই অনেক ধরনের প্রবলেম। এগুলো থেকে আমাদের বের হতে হবে, আমাদের জেন্ডার থেকে বের হতে হবে, মানুষকে মানুষের মতোই চিন্তা করতে হবে। কে ছেলে কে মেয়ে সেগুলো যখন আমরা করতে পারবো না, তখনই কেবলমাত্র মানে সত্যিকারের সুন্দর সমাজ তৈরি হবে। এই সমাজের যত বিশৃঙ্খলা দেখছেন, তার মধ্যে কিন্তু পুরুষরাই দায়ী। কারণ আমরা মানে নারীরা তো আমাদের মা, আমাদের বোন, আমাদের অর্ধাঙ্গী। আমরা অর্ধাঙ্গী তৈরি করতে পারছি না। আমরা তাদেরকে সবসময় দমিয়ে রেখে, আপনি দেখেন ঢাকা শহরে লেখাপড়া শিখাচ্ছে ভালো ফ্যামিলিতে, আসলে মানুষ করার জন্য শিখাচ্ছে না, লাইক এ প্রোডাক্ট বানানোর জন্য তৈরি করছে। এম আই রাইট অর রং? সব বিশ্ববিদ্যালয়গুলো তাই প্রোডাক্টই বানায়, শুধু প্রোডাক্ট বানানোর জন্য তৈরি করছে। এই ধরনের মন মানসিকতা কেন হবে বলেন? না, আপনি আমাকে বলেন, এতে করে কি আমরা সামাজিক ভাবে আমরা কি উন্নত হতে পারবো? আসলে তো আমরা উই আর নট অনলি বডি। ইয়োগা কি বলে? উই আর নট বডি, উই আর নট জেন্ডার, উই আর অল আর সোল। আপনার সোল আমার সোল সেম। আরে ভাই, আমাকে যদি এখন টেস্টোস্টেরনের বদলে ইস্ট্রোজেন হরমোন বেশি দেওয়া হয়, আমি মেয়ে হয়ে যাব। আপনাকে যদি মানে আপনার ইস্ট্রোজেন হরমোন ব্লক করে দিয়ে টেস্টোস্টেরন দেওয়া, আপনি ছেলে হয়ে যাবেন। হরমোনটা নট এ আপনার আইডেন্টিটি। না, তাই নাকি? তো আমার আইডেন্টিটি হোয়াট আই থিংক, হোয়াট আই ডু। রাইট। সেজন্য পৃথিবীতে মেয়েরা যারা জেগে উঠে, তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি। যেমন আপনি, আমার খুব ভালো লাগে আপনার এই প্রিয়াঙ্কা চোপড়াকে, আই রেসপেক্ট, খুব রেসপেক্ট করি যে প্রত্যেকটা মেয়ের এগুলো গড়ে ওঠা উচিত।
হুম এবং হুম গড়ে ওঠা উচিত সবাইকে, মানে বুক ফুলিয়ে যে আই এম হিউম্যান, ফার্স্ট আইডেন্টিটি হিউম্যান, হুম কোনো জেন্ডার নেই, হুম তারপরে হুম সে ডেভেলপ করতে পারবে। কিন্তু এগুলোর প্রথম কারণটা হলো মেয়েরা প্রথম শোষিত হয় হলো পিতামাতা থেকে, প্রথম শোষিত হলো হ্যাঁ সন্তান, ফার্স্ট হলো মাতা। হ্যাঁ হুম মাথায় শুরু করে একটা মা দেখবেন ছেলেটাকে দৌড়াতে দেয় সারাদিন রাত, মেয়েটাকে আপনার ঘরে বন্দি করে রাখে, ড্রেস আপ হুম করে যে এটা তোমার, এটা পারবা না, এটা করবা না, এই যে হুম যার ফলে মেয়েদের ব্লক গুলো তৈরি হয়, মেন্টাল হুম ব্লক। হুম 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 তৈরি হয়, সে চিন্তা করে আমি এটা করতে পারবো না, আমার এটা না, আমি পারবো না। এই যে হুম পারবো না পারবো না পারবো না করে 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 সে নিজেকে অসহায় ভাবে, এটাই হলো আপনার সবচেয়ে বড় পাপ। হুম হুম কারণ হুম এটা তো একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যে আমি এইভাবেই নারীদেরকে এই ছাঁচে মানে বড় করব, যাতে সে আসলে বড় না হতে পারে, একটা বনসাইয়ের মতো সিচুয়েশনে রেখে দেয়া। বিকলঙ্গ হয়, একদম বিকলঙ্গ হয়। আপনি নিজে বলুন তো, আপনি বলুন, আপনার হুম, চিন্তায় যখন আপনি ফ্রি চিন্তা করতে পারবেন না, আপনি আপনি তাহলে আপনি যখন আপনি মনে করবেন এটা আপনি পারবেন না, আপনি বলুন তো আপনার ব্রেনের নিউরন গুলো কি কাজ করবে বলেন আমাকে। না আপনি আমাকে পারবে বলুন, না। আমি আপনাকে কাজ করলাম, তো আমি আপনি যদি কি আগে এটা ম্যানিফেস্ট করে ফেলি যে আমি পারবো না, তাহলে তো আসলে আমি পারবো না, আমি তো আমার মধ্যে বোধটাই আনতে পারছি না। আপনি হুম হ্যাঁ, আর আমার তো আপনি বোধটা আনতে ভাববেন, হবে। আপনি যখন ভাববেন জন্মের পর থেকে আই এম দ্য বেস্ট, আই এম অল ইন ওয়ান, হুম হ্যাঁ দেখেন আচ্ছা, যে আমরা সবাইকে বলি পডকাস্টে গল্প করতে করতে একদম শেষ হ্যাঁ পর্যায়ে চলে ও আসি, মাই আমাদের গড কাছে আমাদের আর আর 8 মিনিট 10 সময় মিনিটও আছে। নাই। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ আমরা একটু কুইক কিছু কোয়েশ্চেন করব আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, তো অনেক গল্প শুনলাম। শেষ করতে ইচ্ছে করছে না আপনাদের সাথে এত আমারও ভালো। করতে হ্যাঁ, ইচ্ছে করছে না, আমাদেরও ইচ্ছা করছে না, কিন্তু কিন্তু আমাদের ভাই লাইভের একটা আপনার লিমিট হচ্ছে যে আছে আপনি আনফরচুনেটলি। তো মানে 9:30টায় ঘুমিয়ে পড়েন, আর আপনার আজকে এখন 10:30 বাজে প্রায়, আপনাকেও ছেড়ে দিতে হবে, আপনার হচ্ছে ঘুমানো উচিত, আপনার এই হ্যাঁ, রুটিনটা আমরা ব্রেক করতে চাই না। হ্যাঁ একদমই না। হ্যাঁ, আর আপনি 9:30টায় ঘুমান, এটা কত বছর ধরে একটু যদি শর্টলি বলতেন। না, এটা যদি আপনি বলেন তাহলে আমি ক্যাম্পাস লাইফে, আপনি জাহাঙ্গীরনগরে আমাকে যারা চিনে তারা ভালো জানে, আমি হ্যাঁ জাহাঙ্গীরনগরে আমি আমার সারা স্টুডেন্ট লাইফটা ছিল হলো আমি ঘুমাতাম সন্ধ্যার সময়, আচ্ছা হুম, সন্ধ্যায় ঘুমিয়ে যেতাম সেটা 5:30 6টা, উঠতাম হলো আপনার 3টা 3:30, এটা আমার একদম একদম পারফেক্ট টাইম। হ্যাঁ, হ্যাঁ তো ওই সময় উঠে পড়াশোনা করতাম আপনার 6টা 5টা পর্যন্ত। আমি জাহাঙ্গীরনগরে যখন ছিলাম তখন হলো আপনার এই যে 6টা পর্যন্ত পরে 5টা পর্যন্ত ভোরবেলা উঠে ওখানে শুভযাত্রা একটা গাড়ি আছে, শুভযাত্রা আপনার সাভার থেকে আমাদের ইয়েতে আসে হুম, মানিকগঞ্জ থেকে, ওই যে হ্যাঁ ঢাকাতে, ওখানে এসে ব্যায়াম হুম, করতাম হ্যাঁ মানে সকালবেলার দিকে, তারপর আবার হ্যাঁ গিয়ে 8টার বাসে চলে যেতাম। তো আমার আচ্ছা লাইফস্টাইল আগে ছিল হলো আপনার এমন, তো এখন যেটা হলো এটা আমি হুম চেষ্টা করি 8টা 8:30টার মধ্যে ক্লাস শেষ করে দিতে, সামটাইম হ্যাঁ 9টা 9:30 এই পর্যন্ত যাই। তো হ্যাঁ তার মধ্যে মোটামুটি চেষ্টা করে ফেলি মানে শুয়ে যাবার, ঘুমিয়ে পড়বার। আচ্ছা আবার আর উঠি হলো 4টায়, হ্যাঁ 3:30 4টায়। হ্যাঁ ভাই, আপনি ইউনিভার্সিটি লাইফে 5টা 6টার দিকে সন্ধ্যাবেলা ঘুমায় হুম। যেতেন, আমি তো এটা ভাবতে পারতেছি না। আমাদের তো গণরুম, মানে ছেলেদের তো গণরুমে থাকতে হয় সারাটা। না গণরুম আমি আমার মনে আছে, আমরা যখন গণরুমে ছিলাম তখন দাসবাহান একটা গান আছে সারাক্ষণ বাজতো, আচ্ছা হ্যাঁ কি টেলিভিশনে গান? সারাক্ষণ দাসবাহানে, এই যে হিন্দি একটা গান, আচ্ছা, তো আচ্ছা, তখন আচ্ছা, আচ্ছা। ছেলেরা লাগিয়ে রাখতো, হ্যাঁ হুম কিন্তু সারাক্ষণ আওয়াজ করতো, এগুলো আমাকে খুব একটা ডিস্টার্ব করতো না। আচ্ছা 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 ওই যে উনি বুঝছি। আসলে জানেন তো টোটকাটা আগে থেকেই। হ্যাঁ, টোটকাটা আগে থেকে যায়। আর কি জানি বলো অলরেডি, হ্যাঁ তোমার কোয়েশ্চেন গুলো ঝটপট করে ফেলো। আচ্ছা, একটু বৈষয়িক প্রশ্ন করব, কিন্তু যদিও আপনি একজন থিংকার, হ্যাঁ এজন্যই করি। আপনার মধ্যে আপনি পারবেন এটা অ্যান্সার দিতে, বা চাবেন হয়তো। আচ্ছা, যদি আপনাকে আমি চুজ করতে বলি যে আপনি একটা সুপার পাওয়ার চুজ করবেন, হ্যাঁ, একদম কমিক বুক সুপার পাওয়ার, তাহলে সেটা কি এবং কেন? একদম শর্টলি বলেন। সুপার পাওয়ার বলতে বুঝিনি কি। সুপার পাওয়ার একদম বলতে সুপার পাওয়ার, যেরকম সুপারম্যান ফ্লাই করতে পারে, হ্যাঁ বা কেউ হচ্ছে মাইন্ড রিডিং পারে, আমি মানে দিতে দিতে এরকম। চলে হ্যাঁ ভাই, আপনি এটা চুজ করেন যে মানে আপনি যে কোনো আপনি একটা হয়তো ফ্যান্টাসি একটা। হ্যাপিনেস একটা হ্যাপিনেস হ্যাপিনেস। আচ্ছা ওকে, ওকে দ্যাটস ওয়াও সুইট। ওয়াও এটা একটা মজার ব্যাপার। কিন্তু দুনিয়াবি হ্যাপিনেস না, ইনার পিস যেটা, হ্যাঁ হ্যাঁ স্পিরিচুয়াল হুম, হ্যাপিনেস হ্যাঁ সেটা বলি। বুঝছি। হ্যাঁ, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন, আর আপনি শুধু আমি এটা না, আপনি যদি আমাকে বলেন যে পৃথিবীর সব ধন সম্পত্তি এখানে, ধরেন আপনি হুম, মানে আমেরিকাটা বা, এটা তো কখনো সম্ভব না যে পৃথিবীর সব সম্পদ তোমাকে দেওয়া, এলন মাস্ক আমাকে ডাকলো
যে আমার সব হ্যাঁ সম্পত্তি হুম তোমাকে এখানে দিব, এটার পরিবর্তে তুমি হ্যাপিনেস এতটুকু আছে, এতটুকু হ্যাপিনেস নিবা নাকি এতটুকু এই সব সম্পত্তি নিবা? আমি বলবো এই ছোট্ট একটু হ্যাপিনেস। এবং আমি আমার লাইফে এটাই প্র্যাকটিস করি। ওয়ার্ড হুম দি আমি হ্যাপিনেস আমি এখানে এই জন্য বলি, আমি আমার জীবনে এই পড়াশোনা পর্যন্ত ছোটবেলা থেকে ভালো যা লাগে তা করি, ভালো যা লাগে না আমার জীবন একদম ফাঁসি হয়ে গেল আমি করি না, আচ্ছা বাহ কোনো দিন না। আর যেটা করব সেটা ভালো লাগিয়েই করব। আচ্ছা ওয়াও হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন আচ্ছা, নিজের মেন্টাল হেলথকে লাস্ট 7 দিনের কথা চিন্তা করে 0 থেকে 10 এ একটা রেটিং দেন। 10। ওকে, থ্যাংক ইউ। ওয়াও ওয়াও আচ্ছা এখন হচ্ছে যে আমি একটু রাজনৈতিক ইয়াতে যাই, যে আপনাকে যদি একদিনের ক্ষমতা দেওয়া হয় যে বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে পারবেন, তো আপনি কি কি পলিসি চেঞ্জ করবেন? 3টা পলিসি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ বা আমাকে যদি ইনক্লুডও করতে পারবেন। রাইট, আমাকে যদি দেওয়া হয় ফার্স্ট, আমি হুম যেটা করব সেটা হলো হেলথ। হ্যাঁ আমি একেবারে ধরেন আপনার একদম মানে যত 18 কোটি মানুষ, 18 কোটি হুম মানুষ অ্যাপসের আওতায় থাকবে। প্রত্যেক দিন 30 মিনিটস সে এক্সারসাইজ করবে, এক্সারসাইজের রুটিন হয়ে যাবে, এজ ওয়াইজ দিব, ছোট বাচ্চা থেকে শুরু করে কে কোন এজ হুম এবং কি এভরিথিং, ফুড হ্যাঁ চার্ট থেকে শুরু করে লাইফস্টাইল, ফুড, এভরিথিং সব থাকবে অ্যাপসের মধ্যে। এগুলো তারা মেনটেন করতে হবে বাধ্যতামূলক, জি ম্যান্ডেটরি। সেরা। হ্যাঁ করবে না, সেকেন্ড আমি বলি যে মেনটেন করবে না হ্যাঁ সে ওই নাগরিক সুবিধাগুলো ওইভাবে করা হবে। এতে করে যেটা হবে আপনি দেখবেন বাংলাদেশে কোনো হাসপাতাল থেকে শুরু করে ঔষধপত্র সবগুলোর একদম ডিক্লাইন হতে থাকবে। হুম রাইট, ইকোনমিক হুম গ্রোথ আপনি যে অনুপাতে আছে তার 10 গুণ, 20 গুণ, 100 গুণ ডেভেলপ করবে। আমাদেরকে হুম ফলো করবে আমেরিকা। আচ্ছা হ্যাঁ আর সেকেন্ড পলিসি সুন্দর। সেকেন্ড পলিসি এটার মধ্যেই থাকবে এডুকেশন। হ্যাঁ আচ্ছা এই যে এডুকেশনটা আমি বেস করব হলো আপনার মরালিটি, হ্যাঁ নো হুম প্রসপারিটি। আমরা হ্যাঁ আমাদের হুম এত বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তির দরকার নাই, আমাদের প্রথম যেটা দরকার শান্তি। আমি হ্যাঁ লেখাপড়া হুম শিখবো ভালো মানুষ হওয়ার জন্য, হুম ছোটবেলা থেকে তাদেরকে শেখাবো। আমি আয় করব, যতটুকু আয় করব সেটা সতের সাথে এবং শান্তি ভাবে আমি খাবো। এই শান্তিকে এবং হুম এই মানবতা বোধগুলো যেগুলো আছে, যেগুলো মানে মরালিটি যেগুলো হুম আজকে হারিয়ে গেছে, হুম সেগুলোকে শুধু ফোকাস করব। বৈজ্ঞানিক আচ্ছা হওয়ার দরকার নেই, ভালো মানুষ হও। হ্যাঁ ভালো হুম মানুষ আগে হও, তারপর ভালো ডাক্তার হও। ভালো মানুষ আগে হও, তারপর ভালো বৈজ্ঞানিক হও। ভালো মানুষ আগে হও, তারপর ভালো কৃষক হও। ভালো হ্যাঁ মানুষ হুম তাকে প্রাধান্য দেব। এটা হলো 2 আচ্ছা নাম্বার। হ্যাঁ 3 আর নাম্বার। 3 নাম্বার 3 নাম্বার যেটা করব সেটা হলো এখান থেকে শুরু করব। সেটা হলো মানে কোনো ভেদাভেদ থাকবে না। নারী, পুরুষ, জাত, ধর্ম, গোত্র, বর্ণ সব যেন শুধু মানুষ। কারণ হুম প্রকৃতি আমাদেরকে ভেদাভেদ দেয়নি। দেখেন একটা কথা বলি, হুম আমরা ধর্মের কথা বলি কিন্তু ধর্ম পালন করি না। হ্যাঁ ধর্ম সৃষ্টি করেছেন তার কাছে কি ভেদাভেদ আছে? না না তার কাছে নারী পুরুষ নেই, তার কাছে কোনো ভেদাভেদ নেই, তার কাছে সব সমান। হুম 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 এটাই হওয়া উচিত। হুম সেটা যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, যখন অ্যাপ্লাই করে আমরা সাকসেসফুল হব, আমরা রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় দেখেন আপনি হেলথ ভালো থাকবে, এডুকেশন ভালো থাকবে, শান্তি থাকবে এবং ভেদাভেদ থাকবে না, আমাদেরকে অন্যরা অনুসরণ করবে। হ্যাঁ হ্যাঁ ওয়াও এখন হচ্ছে যে আমি হচ্ছে আরো কয়েকটা প্রশ্ন করি, মানে আপনার আমাদের এই পডকাস্টে এসে কেমন লাগলো এবং এক কথায় উত্তর দিবেন, আমাদের আর 2 মিনিট সময় আছে। আচ্ছা শুধু শান্তি 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 আর শান্তি লেগেছে। এখন এটা এরকম মানে মনে হচ্ছে যে যদি শেষ না হয়, মনে হয় আরো কয়েক বছর কথা মানে এরকম ভালো লাগছিল। আচ্ছা এই এক থ্যাংক কথা ইউ যদি বলি। হ্যাঁ থ্যাংক ইউ। আর হচ্ছে এখন আমরা একটু আর কয়েকটা র্যাপিড ফায়ার খেলবো, মানে জিজ্ঞেস করবো প্রশ্ন। আপনার পছন্দের খাবার কি? সেটা যে কোনো খাবার হইতে পারে, কয়েকটা হইতে পারে, এনিথিং। শাকসবজি, শাকসবজি। শাকসবজি। আচ্ছা প্রিয় সবজি তাহলে সেক্ষেত্রে কি? প্রিয় সবজি ফল একসাথে যদি বলতে হয় সেটা হলো অ্যাভোকাডো। ও ওয়াও! আমারও আচ্ছা অ্যাভোকাডো খুবই পছন্দ। আচ্ছা। হ্যাঁ। আপনার ফেভারিট কুক কে? সেটা হচ্ছে যে কেউ হইতে পারে যার রান্না আপনার যার খেতে রান্না ভালো আপনি লাগে। খান। অথবা আপনি নিজেও হইতে পারেন। আমি নিজেই রান্না করি, ছোটবেলা থেকে আমি বাইরে থাকি তো নিজে নিজে রান্না করে খাই, আচ্ছা, আচ্ছা। বাহ! এখনো তাই। আচ্ছা। আপনার আপনার তো বাইরে কি খাওয়া হয় যে কোন রেস্টুরেন্টে? না, আমি ঢাকা শহরে কোনো রেস্টুরেন্ট চিনি না। এই নিয়ে আমার মানে অনেক কাহিনী আছে।
আর জাহাঙ্গীরনগরে যখন থাকতেন তখন কি বটতলায় খাইতেন? না, বটতলে কোনোদিন আমি কেউ আমাকে দেখেনি। আমি ছোলা খেতাম তখন। ছোলা সিদ্ধ ও করতে গেলে আমার ছোলা খাওয়ার জন্য ওই যে অনেকে চলে আসতো, বড় ভাইরা, সিনিয়র ভাইরা। যে জানে আমার এখানে ছোলা পাবে, সিদ্ধ ছোলা, চলে আসতো রুমে। তাহলে আপনি জাহাঙ্গীরনগরেও খান নাই? না, আমি জাহাঙ্গীরনগর আপনি কোনোদিন বাইরে কখনোই খান নাই? খাইনি। আমাকে কেউ বলতে পারবে না ভর্তা বা এই যে ভাত-টাত, ভাত তো আমার জীবনে নাই। ভাত তো আমি জানি না। ছোটবেলা কখন ছেড়েছি মনে নেই। ও মাই গড! ওয়াও! আচ্ছা, আমাদের ২৫ মিনিট হয়ে গেছে। আমাদের বিদায় নিতেই হবে। কিন্তু আমরা চাবো আমরা যে পরবর্তীতে আপনার সাথে দীর্ঘ একটা সেশন করব ২-২.৫ ঘন্টার। কারণ অনেক কিছু জানার আছে। আপনারও অনেক কিছু লোকজনকে জানানোর আছে। তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিই। আমি খুবই হ্যাঁ। কৃতজ্ঞ হব, যেটা হ্যাঁ। হলো যদি এরকম সুযোগ পাই। আসলে আমাদের আমাদের প্রাপ্তিটা কি? আমাদের প্রাপ্তিটা হলো কি, মানুষ যেমন সবাই ভালো থাকলে আমাকে যদি বলা হয় স্রষ্টা যে তুমি কি চাও, আমি বলবো স্রষ্টা আপনি আমাকে এমন একটা দেন আমি যেন সব মানুষকে যেন একটা বলে মানুষকে পৃথিবীর সবাই সুখী হয়ে যায়। হ্যাঁ। তো আপনাদের এই কাজটা একটা মহৎ কাজ, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি অনেক আনন্দিত এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পৃথিবীর মানুষের কাছে শুধু একটাই বলবো, এই জীবনটা একবারের জন্যই। জীবনটা আমরা যেমন সাজাই তেমনই হয়। হুম। আমরা চাইলে ভালো থাকতে পারি, আমরা চাইলে খারাপও থাকতে পারি। যেহেতু ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, তাহলে খারাপটা কেন থাকবো? হ্যাঁ। এই অনুরোধটাই শুধু করবো। সবাই প্রত্যেকের জায়গা থেকে শান্ত থাকবেন, ভালো থাকবেন। এটাই জীবন, এটাই জীবনের প্রাপ্তি। এবং হ্যাঁ। এই জীবনটা একবার গেলে আর রিটার্ন হয় না। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা যখন বুঝি তখন হয়তো সময় থাকে না, সেটা কোনো কাজের হয় না। সময় হুম। থাকতে সবাইকে এই জীবনটাকে সুন্দর করা উচিত। হ্যাঁ, আর আমরা একদম শেষ মুহূর্তে আমরা আছি। একদম শেষ পর্যায়ে। আমি একটা কথা না বললেই নয়। আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম এবং এগুলো আমি আমার নিজের জীবনে পরবর্তীতে এপ্লাই করার চেষ্টা হ্যাঁ। করব এবং আজকে থেকেই করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসলে এত হ্যাঁ। শান্তিপূর্ণ একটা সময় আমাদের উপহার দেওয়ার